আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 পেজের স্টুডেন্টরা, দেখো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ম্যাথের চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারে লেকচার 1 করবো। সো আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে 11.1 পুরোটা শেষ করা। সো এই চ্যাপ্টারটা অনেক ইজি, বুঝছো, এবং যেহেতু শর্ট সিলেবাস তোমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ পাবা। এসএসসি 27-এরও সম্ভাবনা আছে সিকিউ পাওয়ার। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, দেখো আমরা শুরু করি। তো আমাদের চ্যাপ্টারের নাম কি? অনুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখন অনুপাত জিনিসটা কি দেখো। অনুপাত হইতেছে মানে দুইটা জিনিস একটার একটার সাথে যখন তুলনা করবা, ওই তুলনাটারই তুমি হচ্ছে অনুপাত আকারে প্রকাশ করতে পারবা। ব্যাপারটা বুঝছো? লাইক মনে করো তুমি এই যে আমার নাম কি মনে করো রেদওয়ান, ঠিক আছে? সো আমার কাছে মনে করো 5টা আপেল আছে এবং আরেকটা নাম আমি এখানে লিখতেছি, মনে করো নাফি, তোমাদের নাফি স্যার, নাফির কাছে 10টা অ্যাপল আছে। তাহলে আমার এবং নাফি, এই যে আমার কাছে 5টা, নাফির কাছে 10টা অ্যাপল আছে। সো আমার এবং নাফির এই আপেলের অনুপাত হচ্ছে এই 5:10, ঠিক আছে? 5:10। এবং এটারে যখন তুমি এই যে 5:10 এটারে 5/10 লিখতে পারবা, মানে ভগ্নাংশ আকারে। অথবা তুমি হচ্ছে এই যে এখানে যদি দেখো উভয় পক্ষ করে মানে অনুপাতের এইটারে 5 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, এইটারে 5 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, ভাগ দিলে আসবে 1:2। ওটা থেকে তুমি বুঝতে পারবা যে এই যে এইটা তো ছিল আমার অনুপাত এবং এই 10 ছিল নাফির অনুপাত। 10 থেকে 2 আসছে, দ্যাট মিনস আমার থেকে তোমাদের নাফির আপেলের সংখ্যা দ্বিগুণ। ব্যাপারটা বুঝছো? যে একজনের থেকে আরেকজনের কাছে কত গুণ কি আছে ওইটা প্রকাশ করার যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আমরা অনুপাত দিয়ে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? সো মনে করো একটা অনুপাত পি অনুপাত কিউ, এটারে তুমি হচ্ছে P/Q আকারে লিখতে পারবা, এটারে P/Q আকারে লিখতে পারবা। সেখানে প্রথম যেটা অনুপাতের প্রথম যে রাশিটা, এই যে পি অনুপাত কিউ আছে, এই পিটারে বলা হয় পূর্ব রাশি। অনুপাতের পি রে বলা হয় কি? পি হইতেছে পূর্ব রাশি। যে এই পিটা হইতেছে পূর্ব রাশি, অনুপাতের পূর্ব রাশি, এবং কিউটা হইতেছে অনুপাতের উত্তর রাশি। এতটুকু মনে থাকলেই হবে মেতে, এটা জাস্ট একটা অনুপাত। এরপরে আসো সমানুপাত। এখন সমানুপাত জিনিসটা হইতেছে, দেখো অনুপাত হইতে হইলে দুইটারে একই জাতীয় হইতে হবে। তো আমি যখন তুলনা করছিলাম, আমার কাছে আপেল আছে, নাফির কাছে আপেল আছে, দুইটাই আপেল, একই জাতীয় জিনিস। বাট সমানুপাতের ক্ষেত্রে মনে করো এরকম 4টা রাশি আছে। দেখো সমানুপাত আমি বলি, সমানুপাত জিনিসটা কি? মনে করো এ বি সি ডি 4টা রাশি আছে। এটার এ অনুপাত বি, দেখো প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটার অনুপাত যদি সমান হয়, এ অনুপাত বি সমান সি অনুপাত যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা হচ্ছে সমানুপাতিক বা সমানুপাতি, পরস্পরের সমানুপাতি। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এইভাবে যদি হয়। মনে করো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এবং এটা থেকে দ্বিগুণ একটা ত্রিভুজ আমরা করলাম। মনে করো এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? এখন মনে করো এই ত্রিভুজের ভূমিটা হইতেছে এ, এই ত্রিভুজের ভূমি হইতেছে বি। এই ত্রিভুজের উচ্চতা হইতেছে মনে করো তোমার h1, এই ত্রিভুজের উচ্চতা হইতেছে মনে করো তোমার h2। তোমার এরকম যদি হয়, দেখো এরকম যদি হয় যে এই ত্রিভুজের ভূমি অনুপাত এই ত্রিভুজের ভূমি ইজিক্যাল টু এই ত্রিভুজের উচ্চতা অনুপাত এই ত্রিভুজের উচ্চতা। তো এরকম যদি বলা হয়, তখন আমরা বলবো যে এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পরস্পর সমানুপাতিক আকারে আছে, মানে এ অনুপাত বি ইজিক্যাল টু h1 অনুপাত h2। এখন এই ক্ষেত্রে দেখো সমানুপাতের ক্ষেত্রে তোমার দুইটারে একই জাতীয় হওয়া লাগে না। এই যে এই দুইটা ছিল ভূমি, এই দুইটা হইতেছে উচ্চতা, দুইটা কি একই না। তোমার এইটা দেখতে হবে যে এই দুইটা একই জাতীয় এবং এই দুইটা একই জাতীয় হইতে হবে। দেখো এই দুইটাই ভূমি ছিল, এই দুইটাই উচ্চতা, এইভাবে। বাট 4টারে যে একই জাতীয় রাশি হইতে হবে এরকম না। তো এরকম যদি তোমার হয় 4টা রাশি দেওয়া আছে, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি লিখতে পারতেছো, তখন হইতেছে এদেরকে বলা হবে পরস্পর সমানুপাতি বা এরা সমানুপাত, ঠিক আছে? সো এতটুকু জানলেই হবে, খুব বেশি জানার দরকার নাই। এরপরে আসো ক্রমিক সমানুপাতি। এরপরে কি? ক্রমিক সমানুপাতি। এখন ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? মনে করো এ বি সি এই 3টা রাশি আছে, ঠিক আছে? এ বি সি 3টা রাশি আছে। সো এইটার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইজিক্যাল টু দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, এইভাবে যদি লিখতে পারো। কি বলছি দেখো,
তিনটা রাশি দেওয়া আছে, তো ওইটার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, ঠিক আছে, ইজিক্যাল টু দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। এইভাবে যদি লিখতে পারো তাইলে এটাকে বলা হবে ক্রমিক সমানুপাতি। সো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাইলে আমরা এইভাবে লিখতে পারবো যে এটার প্রথম রাশি হচ্ছে এটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইজিক্যাল টু দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তো এইভাবে যদি লিখতে পারো তাহলে এটাই হচ্ছে পরস্পর মানে ওই যে ক্রমিক সমানুপাতির সংখ্যা। মানে ক্রমিক সমানুপাতি যদি তিনটা হয়, এ বি সি ক্রমিক সমানুপাতি হইলে তুমি এ অনুপাত বি গুলো বি অনুপাত সি লিখতে পারবা। এবং দেখো এই যে এই অনুপাতরে দেখো পি অনুপাত কিউ, এটা অনুপাতরে তুমি ভগ্নাংশ আকারে যে পি বাই কিউ আকারে লিখতে পারো কিনা? অবভিয়াসলি পারো। এখানে উপরে দেই আমরা পূর্ব রাশি, নিচে দেই উত্তর রাশি। সেম ভাবে এটাতে দাও, উপরে পূর্ব রাশি, নিচে অনুপাতের উত্তর রাশি দিলাম, এটা অনুপাতের পূর্ব রাশি, এটা উত্তর রাশি দিলে এ বাই বি ইকুয়াল হবে বি বাই সি। এরকম লিখতে পারবো কিনা? অবভিয়াসলি পারবো। দেখো এই যে পূর্ব রাশি উপরে, উত্তর রাশির নিচে দিছি, সেম ভাবে এই জায়গায় পূর্ব রাশির উপরে, উত্তর রাশির নিচে দিছি। তো এইভাবে লেখা যায়। পরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখান থেকে পাওয়া বি স্কয়ার ইকুয়াল রয়েছে। তো তোমার এই লাইনটা মনে রাখতে হবে, যে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ওইখান থেকে তুমি এ অনুপাত বি সমান বি অনুপাত সি তো পাবাই, এবং আরেকটা শর্ত আবার বি স্কয়ার ইকুয়াল রয়েছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার ইকুয়াল টু এসি হয়। এবং এই যে এ বি সি ক্রমিক সমানুপাতি আছে, এর মধ্যে যে বি, এই বিটারে বলা হয় মধ্য সমানুপাতি। বলো এই বি রে কি বলা হয়? বি হইতেছে মধ্য সমানুপাতি। বি রে এ আর সি এর মধ্য সমানুপাতি বলা হয়, মধ্য সমানুপাতি বলা হয়। এবং এই বি বের করার সূত্র হইতেছে রুট ওভার এ ইন্টু সি। বি বের করার সূত্র কি? রুট ওভার এ ইন্টু সি। এখন এটা নতুন কিছু না, দেখো এটা আসলে এই জায়গা থেকে আসে। বি স্কয়ার ইকুয়াল টু এসি পাওয়ার পরে তুমি যখন বি ইকুয়াল টু লিখতে পারবা, দেখো রুট ওভার এসি এখানে গুণ আকারে আছে এ ইন্টু সি। তো এটাই তো বি ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু সি। সো মনে করো কোন ক্রমিক সমানুপাতির প্রথম রাশি এবং তৃতীয় রাশির মান দেওয়া আছে, মাঝেরটা বি যেটা ওইটার মান বের করতে চাও বা মধ্য সমানুপাতিটার মান বের করতে চাও, এটা সূত্র হবে বি ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু সি। একটা নে বের হয়ে যাবে, এমসিকিউতে ইজিলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এতটুকু জানলেই এনাফ। এখন আমরা হচ্ছে কিছু সূত্র পড়বো। মনে করো এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি দেওয়া আছে। ঠিক আছে, অনুপাতের রূপান্তর বলা হয় এটাকে। তো এ অনুপাত বি সমান সি অনুপাত ডি দেওয়া আছে। তো এরকম যদি দেওয়া থাকে তাহলে এটারে তো অবভিয়াসলি আমরা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারবো। পারবো কিনা? অবভিয়াসলি পারবো। এখন একটা জিনিস বলি, তোমার যদি এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি দেওয়া থাকে এবং এটা যদি তুমি উল্টাইয়া লিখতে পারো, উল্টাইয়া লিখে মানে কি, এই যে এখানে এ আগে বি পরে, তুমি যদি এটা উল্টাইয়া বি আগে এ রে পরে লিখো, যে বি অনুপাত এ লিখলাম, দেখো এটা আমি কি লিখছি, বি অনুপাত এ। এই জায়গায় সেম কাজ, এখানে যে কাজ করবা এই জায়গায় সেম কাজ করতে হবে। সমানের এই পাশে যে কাজ ওই পাশে সেম কাজ। তাহলে এটারে বি অনুপাত এ লিখছি, তাহলে এটারে আমি ডি অনুপাত সি লিখলাম। উল্টাইছি না, দেখো সামনেরটারে পরে লিখছি, পরেরটারে সামনে লিখছি, উল্টাই ফেলছি। যে এর জায়গায় বি, বি এর জায়গায় করছি, এর এই জায়গায় বি রে এই জায়গায় আনছি। এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, যদি তুমি বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি লিখতে পারো, তাহলে এই যে এইভাবে লিখা যায়। এবং এটার নাম হইতেছে ব্যস্তকরণ। এই যে কাহিনীটা, এই কাহিনীর নাম হইতেছে ব্যস্তকরণ। এটা কেমনে হয়েছে তুমি যদি না বুঝো তাহলে তোমারে বুঝাই। দেখো এই লাইন থেকে পরের লাইনে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারবো, পারবা কিনা? পারবা। এবং তুমি জানো ভগ্নাংশরে উল্টানো যায়। এরকম যদি সমানের এই পাশে ওই পাশে দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে ওটা উল্টাইলে বলে ব্যস্তানুকরণ। সেটা উল্টাইলে দেখো পাবা বি বাই এ, এখানে পাবা ডি বাই সি, ভগ্নাংশরে উল্টাইছি। তো এটাই তো ব্যস্তকরণ, তাহলে এখন দেখো ভালো মতো বুঝো। এটা হচ্ছে এখন উপরটারে পূর্ব রাশি, নিচেরটা উত্তর রাশি, তাহলে এটা লিখতে পারবা বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি। যে উপরটারে প্রথমে, নিচেরটারে শেষে। দ্যাট মিন্স এই যে ব্যস্তকরণ করলে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি রে ব্যস্তকরণ করলে তুমি এটা পাবা বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি, মনে রাখবা। ঠিক আছে, এবং আরেকটা হইতেছে একান্তরকরণ। আরেকটা কি ভাইয়া? আরেকটা হইতেছে একান্তরকরণ। ঠিক আছে, একান্তরকরণ। ব্যস্তকরণ তো দেখে ফেলছি। এখন যা পড়তেছি এটারে বলা হয় অনুপাতের রূপান্তর। এতটুকু যদি জানো তাহলে পরের ম্যাথগুলা করতে একদম পানির মতো ইজি মনে হবে। অনুপাতের রূপান্তর। ঠিক আছে, এরপরে আসো, এটা ব্যস্তকরণ গুলো। এরপরে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি অনুপাত ডি দেওয়া আছে। এবং এইটারে যদি তুমি এইভাবে লিখতে পারো, দেখো এটা থেকে যদি এইভাবে লিখতে পারো,
যে এই যে লেফট হ্যান্ড সাইডের প্রথমটা অনুপাত রাইট হ্যান্ড সাইডের প্রথমটা, মানে যদি এইভাবে লিখতে পারো যে এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, তাহলে এটাকে বলা হয় একান্তকরণ। তুমি যদি এইভাবে লিখো যে এ অনুপাত সি, এ অনুপাত সি, দেখো আমি কোনটার সাথে কোনটা লিখতেছি, এটার সাথে এটা অনুপাত লিখতেছি এবং এটার সাথে এটা। তো এ অনুপাত সি সমান যদি বি অনুপাত ডি লিখতে পারো, তাইলে এটাকে বলা হবে একান্তরকরণ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে একান্তরকরণ। এটাকে বলা হবে একান্তরকরণ। বলো, বুঝতে পারছো এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে একান্তরকরণ। তাইলে আমি এ অনুপাত বি ইজিক্যাল টু সি অনুপাত ডি আছে, এটাকে কি লিখছি? এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, এটাকে বলা হয় একান্তরকরণ। এখন এটা যদি না বুঝে আমি তোমাদের বুঝাই এটা কেমনে হয় আর কি। একান্তরকরণটা আসলে সঠিক যেটা তোমার বুঝাই, এটা লিখতে পারবা এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। এরপরে তুমি চিন্তা করো, আমরা ক্রস চেঞ্জ করতে পারি, আমরা এই দুটারে চেঞ্জ করতে পারবো, বা এই দুটারে মানে পরস্পর চেঞ্জ করতে পারবো, এটারে এই জায়গায় এটারে এই জায়গায় আনতে পারবো, এটারে বলা হয় ক্রস চেঞ্জ। ঠিক আছে, তো এটা যদি করতে পারো তাহলে দেখো এখানে তুমি কি লিখতে পারবা, এ বাই এই যে বি আর সি রে রিপ্লেস করবো, মানে বি ওইখানে গেলে উপরে যাবে, সি এই জায়গায় আসলে নিচে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো এ বাই সি ইজিক্যাল টু বি উপরে গেছে, তাহলে এ বাই সি ইজিক্যাল টু বি বাই ডি। তখন এইভাবে লেখার পরে দেখো অনুপাতে যদি নেই, তাহলে এখান থেকে পাবো এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, বি অনুপাত ডি। তাহলে পাইছি কিনা? দেখো এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি পাইছে। এখন এখানে যে কাহিনীটা করছে এটাই হইতেছে একান্তরকরণ। একান্তরকরণ, সে একান্তরকরণ করলে দেখো আমি এটাই তো পাইতেছি, এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি। তো এরকম যদি অনুপাত তোমার থাকে এ অনুপাত বি ইজিক্যাল টু সি অনুপাত ডি, এবং তুমি যদি এইভাবে লিখতে পারো যে এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, দেখছো এটার প্রথমটার সাথে এটার প্রথমটা এ অনুপাত সি, এটার দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা বি অনুপাত ডি, এইভাবে যদি লিখতে পারো তাহলে এটাকে বলা হয় একান্তরকরণ, এবং এইভাবে লেখা যায়। তাহলে এ অনুপাত বি ইজিক্যাল টু সি অনুপাত ডি রে ব্যস্তকরণ করলে বাবা বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি। আর এটারে একান্তরকরণ করলে কি পাবে? একান্তরকরণ করলে বাবা এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি, এ অনুপাত সি ইজিক্যাল টু বি অনুপাত ডি। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এরপরে আসো যোজন। এরপরে আসো যোজন। এরপরে কি? এরপরে হইতেছে যোজন। এখন এই যোজন জিনিসটা কি? মনে করো একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই যে লব ডিভাইডেড বাই হর, একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশটাকে যদি তুমি এইভাবে লিখো, নিচে হর আছে, উপরে যদি লব প্লাস হর, লব এবং হর যোগ করো, তাহলে এই কাহিনী এটাই হবে যোজন। কি বলছে? একটা ভগ্নাংশ দেওয়া আছে লব বাই হর, ভগ্নাংশ তো এইভাবেই থাকে, তাহলে উপরে যদি লবের সাথে হর যোগ করো, নিচে হরের জায়গায় হর থাকে, তাহলে ওইটাকে বলা হয় যোজন। ঠিক আছে, তাইলে মনে করো এইভাবে আছে এ বাই বি, এরকম আছে, তাহলে এটা তুমি যোজন করলে এরকম হবে এ প্লাস বি ডিভাইডেড বাই বি। দেখো লবের সাথে হর যোগ হইছে, আর নিচে হর যেরকম আছে সেরকম আছে। লব বাই হর ইজ ইকুয়াল টু লব, এই যে লব প্লাস হর ডিভাইডেড বাই হর, দ্যাট মিনস এটাই হইতেছে যোজন। যোজনটা কি বুঝতে পারছো? মানে এটা যোজন, তোমার কে বলছে এটা যোজন? যোজন মানে এক্স্যাক্টলি এইটা না, যোজন মানে এক্স্যাক্টলি এইটা না। দেখো এরকম যদি হয় এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, তাহলে যোজন করলে কি হবে? এটা হবে এ প্লাস বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, যোজন মানে যোগ, এটা মনে রাখবা। যোজন মানে হইতেছে যোগ। যোজন মানে কি? যোজন মানে যোগ। তাহলে এই যে এ প্লাস বি, এই লবের সাথে হর যোগ কইরা নিচে হর আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই বি, এখানেও সেম হবে, লবের সাথে হর যোগ কইরা নিচে হর আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস ডি। এই যে এই কাহিনীটাই হইতেছে যোজন। এটা কি? এটাই তোমার যোজন। ঠিক আছে, এটাই যোজন। যোজন মানে যে এইটা, এই যোজন মানে হইতেছে এক্স্যাক্টলি, দেখো কি আসলে আমি বলি, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আছে। এখন এই যোজন মানে হইতেছে, দেখো এটা লেফট হ্যান্ড সাইডে এক যোগ করা, রাইট হ্যান্ড সাইডে এক যোগ করা, এটাই হইতেছে অ্যাকচুয়াল যোজন। যোজন মানে কি? এই যে দুই সাইডে এক যোগ করা, বুঝছো? বাট আমরা সংক্ষেপে এটাই লিখি যে যোজন মানে কি, এই যে লবের সাথে হর যোগ করবো, নিচে হর থাকবে। ঠিক আছে, দুই পাশেই লবের সাথে হর যোগ করবো, নিচে হর, লবের সাথে হর যোগ করবো, নিচে হর। এটা এক্স্যাক্টলি আসছে এইখান থেকে। যোজন মানে হইতেছে এই যে উভয় পাশে এক যোগ করা। কেমনে? এক যদি যোগ করো, তাহলে দেখো এখানে বি লসাগু যাবে, এবং তুমি লিখতে পারবা এর জায়গায় এ আছে প্লাস বি এ বি, এই জায়গায় দেখো ডি লসাগু যাবে, সি আছে এখানে প্লাস আছে, ডি এ ডি, লসাগুর পর হিসাব নিকাশ তো পারো। তো এই কাজটাই হইতেছে যোজন, এই কাজটাই হইতেছে যোজন। এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ছিল, ওইটারে হচ্ছে আমরা যোজন করছি, মানে এক যোগ করছি, এটাই যোজন। তো যোজন করলে আমরা এই জিনিসটাই পাই, শুধু যোজন। যোজন মানে যোগ। তো এক্স্যাক্টলি বুঝছো, যোজন মূলত এক যোগ করা, বাট এই এক যোগ করে না দেখে তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে ফেলতে পারবা যে এইটাই যোজন, শেষ।
লবের সাথে হর যোগ করছি, নিচে হর আছে, লবের সাথে হর যোগ করছি, নিচে হর আছে, শেষ। তাহলে বিয়োজন কি হবে? বিয়োজন জাস্ট বিয়োগ হবে, বিয়োজন। বিয়োজন মানে হইতেছে ভাই বিয়োগ। বলো বিয়োজন মানে কি? বিয়োজন মানে বিয়োগ। কি বিয়োগ? এই যে লব বাই হর যদি থাকে, তাহলে লব থেকে হর বিয়োগ দিবা উপরে, নিচে হর যেরকম সেরকম থাকবে, এটাই বিয়োজন। ঠিক আছে, মনে করো এইভাবে আছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। কাহিনী কিরকম হবে? এ, এই যে লব থেকে হর বিয়োগ দিবা, তাহলে এ মাইনাস বি, নিচে হর থাকবে। লব থেকে হর বিয়োগ দিবা, সি মাইনাস ডি, নিচে হর থাকবে। এটাই হইতেছে বিয়োজন। এটাই কি? এটাই হইতেছে বিয়োজন। বলো, এটাই হইতেছে বিয়োজন। এটা কি? এটাকে বলা হয় বিয়োজন। এটাকে বলা হয় বিয়োজন। বিয়োজন এক্স্যাক্টলি কেমনে করে? মূলত এই যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। বিয়োজন মানে বিয়োগ না? বলো বিয়োগটা কই হয়? এই যে এক যদি বিয়োগ করে, এটা থেকে এক বিয়োগ করলাম, এটা থেকে এক বিয়োগ করলাম, এটাই হচ্ছে বিয়োজন। এই কাহিনীটাই মূলত বিয়োজন ভাই, এইটাই বিয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিয়োজন। তো এইটা করলে আমাদের আনসারটা এইটা আসে। দেখো, বি লসাগু নিবা, এ মাইনাস বি একে বি, এটা পাইছি। এখানে ডি লসাগু নিবা, সি এর জায়গায় সি, মাইনাস ডি একে ডি, ডি একে ডি। তাহলে মূলত আমরা দেখো এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লিখতে পারবো। তখন বুঝাইতেছে এইটা যে লব থেকে যদি হর বিয়োগ করি উপরে, নিচে হর আছে, লব থেকে হর বিয়োগ করি, নিচে হর আছে, এরকম করলেই বিয়োজনটা হয়ে যায়। বাট মূলত বিয়োজন মানে হইতেছে এই যে ভগ্নাংশ থেকে উভয়কে এক বিয়োগ দিবা আর কি। তাহলে এ মাইনাস বি বাই বি, সি মাইনাস ডি বাই ডি, এটাই হইতেছে বিয়োজন। এটাই বিয়োজন। তাহলে এইভাবে বিয়োজনটা করে মনে রাখো। ঠিক আছে, এখন দুজন বিয়োজন মানে হইতেছে যোগ আর বিয়োগ একসাথে করা। তো দুজন বিয়োজন, এটার সংক্ষেপ পার্টটা আমি তোমাকে বুঝাই দিব, ডিটেলসটা আর হুদাই করাইতেছ না, কজ এগুলো কাজে লাগবে না। বাট জানা থাকলে ভালো। মানে দুজন বিয়োজন, আচ্ছা দেখাবো না, সমস্যা নাই। এই যে দুজন বিয়োজন মানে হইতেছে একই সাথে যোগ বিয়োগ করবা। এই যে এ বাই এরকম যদি থাকে, দেখো লব ডিভাইডেড বাই হর, দুজন বিয়োজন। তাহলে প্রথমে দুজন না, তাহলে ভগ্নাংশের উপরে লবের সাথে হর যোগ করবা, এটাই তো দুজন। উপরে করবা দুজন, নিচে করবা বিয়োজন। নিচে কি করবা? বিয়োজন মানে ছিল লব থেকে হর বিয়োগ করা, তো লব থেকে হর বিয়োগ করবা। এই যে এই কাহিনীটা করবা, এটাই হইতেছে তোমার দুজন বিয়োজন। এটাকেই বলা হয় দুজন বিয়োজন। এবং এই পুরোটা চ্যাপ্টার দুজন বিয়োজনের উপর, এবং এই চ্যাপ্টারের মতো সহজ কোনো চ্যাপ্টার আর নাই। এই পুরোটা চ্যাপ্টারই হচ্ছে দুজন বিয়োজন। এই পুরোটা চ্যাপ্টার কি? এই পুরোটা চ্যাপ্টার হচ্ছে দুজন বিয়োজন। বলো, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তাহলে এই জায়গায় এরকম দেওয়া আছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এটারে দুজন বিয়োজন করলে তুমি কিভাবে লিখতে পারবা? বলো, এটা দুজন বিয়োজন করলে লিখতে পারবা, এই যে লবের সাথে ওর যোগ করো, এ প্লাস বি, নিচে লিখবা এ মাইনাস বি, এ মাইনাস বি, উপরে সি প্লাস ডি, নিচে লিখবা সি মাইনাস ডি, সি মাইনাস ডি। এই যে লব মাইনাস হর, এই যে পুরো যে কাহিনীটা, এটার নামই হইতেছে দুজন বিয়োজন। এটার নামই হইতেছে দুজন বিয়োজন। এতটুকু জানলেই হয়েছে। এটা এটা এতটুকুই জানো, ডিটেলস জানার দরকার নাই। এটাই হচ্ছে দুজন বিয়োজন, উপরে যোগ নিচে বিয়োগ, শেষ, দুজন বিয়োজন। ওকে, দুজন বিয়োজন জানলাম। আর কিছু জানা লাগবে? আরেকটা জিনিস জানা রাখবে, মনে করো যদি এভাবে থাকে, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ ইজ ইকুয়াল টু জি বাই এইচ, মানে অনেকগুলো অনুপাত সমান। এইভাবে বলছে যে অনেকগুলো অনুপাত সমান। তাহলে এইভাবে যদি অনেকগুলো অনুপাত সমান থাকে, তাহলে এখানে প্রত্যেকটি অনুপাতের মান কত হবে জানো? এই যে এখানে প্রত্যেকটা অনুপাতের মান কত, যেহেতু সবগুলা সমান, যে কোনো একটা অনুপাতে যদি মান বের করতে পারো, তাহলে সবগুলাই তো পরস্পর সমান হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি অনুপাতের মান, মানের সূত্র হইতেছে উপরে এই যে ভগ্নাংশ আছে প্রথম পার্ট, যে উপরের পার্টগুলো যোগ করবা, এ প্লাস সি প্লাস ই প্লাস জি, উপরের পার্টগুলো যোগ করবা, নিচের পার্টগুলো যোগ করবা, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এখান থেকে যে মানটা আসবে এইটাই হইতেছে প্রত্যেকটা অনুপাতের মান। কেমনে দেখো, প্রত্যেকটা অনুপাতের মান কেমনে বের করবা? উপরে যেগুলো আছে এগুলা যোগ করবা উপরে, নিচের যেগুলো আছে এগুলা যোগ করবা নিচে। তাহলে এটা করলে যে মানটা পাবা, এটাই হবে এখানকার প্রত্যেকটা অনুপাতের মান। ঠিক আছে, এতটুকু মনে রাখো। এগুলা সূত্র, এগুলা প্রয়োগ না করলে তুমি ফিল পাবে না। একটু প্রয়োগে যাবো, তখনই হচ্ছে বুঝবা জিনিসটা। ঠিক আছে, ওকে। আরো বিস্তারিত দেখাবো না, প্রবলেম। আচ্ছা, বেসিক সূত্র যে এখানে লেখা আছে, এখানে সূত্রগুলা দেখতে পারো। এখন দেখো এখানে কি বলছে,
একই এককে সমজাতীয় দুইটা রাশির পরিমাণকে একটা অপরটার কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকেই রাশি দুইটা অনুপাত বলে। দেখো অনুপাতের সংজ্ঞা দেওয়া আছে, সমানুপাতের সংজ্ঞা দেওয়া আছে। যদি চারটি রাশি এরূপ হয়ে যায়, প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত, তৃতীয় চতুর্থ রাশি অনুপাতের সমান হয়, তবে এই চারটি রাশি নিয়ে একটা সমানুপাত উৎপন্ন হয়। দেখো সমানুপাত মূলত এরকম, এ বি সি ডি, এখানে চারটা রাশি আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। সো এরকম যদি হয় যে প্রথম রাশি, দেখো এটাই তো আমরা পড়ছি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এটা সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এই জিনিসটাকেই বলা হয় তোমার সমানুপাত। এরকম যখন লিখতে পারবা তখনই হচ্ছে এরা পরস্পর সমানুপাত। যদি এটা দেখে যেইভাবে লিখতে পারো, এ বি সি ডি চারটা ইয়ে থেকে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, এরাই পরস্পর সমানুপাত। ঠিক আছে, সমানুপাতিক চারটি রাশি যে একই জাতীয় হইতে হবে এরকম কোনো প্রয়োজন নাই। প্রত্যেক অনুপাতের রাশি দুইটা একই জাতীয় হইলে হবে। দেখো এই দুইটারে একই জাতীয়, সেম, দুইটা আপেল হইলে দুইটা আপেল হইতে হবে, এই দুইটা কমলা হইলে দুইটা কমলা হইতে হবে, মানে একই জিনিস হইতে হবে। চারটারে একই হওয়া লাগবে না, বাট এই প্রত্যেকটা অনুপাতের যে দুই জোড়া আছে ওইগুলারে সেম হইতে হবে। আর ক্রমিক সমানুপাতিক তো দেখছি, এগুলা লাগবে না। আমরা বেসিকে যাই, উদাহরণ তো পরে। দেখো এটা কি বলছে, দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। দুইটা বর্গক্ষেত্র আছে, এই দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ এবং বি, এদের ক্ষেত্রফলের অনুপাত। তো মনে করো এদের ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ধরলাম A1 এবং আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ধরলাম A2, দ্যাট মিন্স A1 অনুপাত A2 বের করতে হবে, এদের ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে। তাইলে বুঝো, তোমার একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য A, ঠিক আছে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি A1 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, বাহু স্কয়ার না? তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহু, প্রথম বর্গক্ষেত্রের বাহু দিয়েছে A, তাহলে এটা হবে A স্কয়ার। এবং দ্বিতীয় বর্গক্ষেত্র যেটা, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এটা যদি A2 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কোনটা, B, তাহলে এটা হবে B স্কয়ার। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে এদের ক্ষেত্রফলের অনুপাত, মানে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কত হবে, এই A1 অনুপাত A2, মানে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, দেখো A1 বের হইছে A স্কয়ার, পরে অনুপাতের জায়গায় অনুপাত, A2 কত বের হইছে, A2 বের হইছে B স্কয়ার। এটাই আমার আনসার, যে ক্ষেত্রফল দের অনুপাত এইটা, A1 অনুপাত A2 সমান A স্কয়ার অনুপাত B স্কয়ার। একদম ইজি। এরপরে আসো, একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত বের করতে হবে। ভালো করে বুঝো, আমাকে এদের পরিসীমার অনুপাত বের করতে হবে, কারণ আগে এদের পরিসীমা বের করতে হবে। দেখো একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল, এর সমাধান করতেছি, বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলো, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, এটা আমরা সবাই জানি। বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হইতেছে বাহু স্কয়ার, মানে A স্কয়ার। ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা জানি। তোমার এদের পরিসীমা অনুপাত বের করতে বলছে। এই যে বৃত্তের পরিসীমা 2πr অনুপাত বর্গের পরিসীমা কি, বর্গের পরিসীমা 4a। তোমরা জানো বর্গের 4টা বাহু থাকে, প্রত্যেকটা বাহু a হইলে এর পরিসীমা হয় 4a, আর বৃত্তের পরিধি হইতেছে 2πr, এই পরিধিটাই বৃত্তের পরিসীমা। মূলত এইগুলার অনুপাত বের করতে হচ্ছে। সো অনুপাতটারে একটু মানে একদম সিম্পলিফাই করতে হইলে তোমার দেখো এখানে দুইটা জিনিস, একটা হইতেছে আর, একটা এ, এই দুইটারে একই করতে হবে। হয় দুইটারই আর এর মাধ্যমে প্রকাশ করো, নাহলে দুইটারই এর মাধ্যমে প্রকাশ করো, তখনই তুমি কাটাকুটি করতে পারবে আর কি, ব্যাপারটা বুঝছো? এই জন্য আমাদের যে শর্ত দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাইলে বৃত্তের ক্ষেত্রফল এইটা, বর্গের ক্ষেত্রফল এইটা, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো, শর্ত মতে লিখতে পারবো এই যে বৃত্তের ক্ষেত্রফল যেটা, এইটা বর্গের ক্ষেত্রফলের সমান, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলটা বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে এটা যদি হয়, বৃত্তের ক্ষেত্রফল যদি বর্গের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে আমরা একটা কাজ করি। দেখো আমরা যদি এখান থেকে কি করি, এখান থেকে লিখতে পারবো a স্কয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, এইভাবে লিখি, তাহলে সহজ হবে। এখান থেকে পাবো a ইজ ইকুয়াল টু রুট ওভার পাই ইন্টু আর স্কয়ার। তখন কি হবে, a ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পাই, আর আর স্কয়ার রুটে কাটলে হচ্ছে আর হয়ে যাবে এইভাবে।
দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু পাইতেছি রুট ওভার পাই ইন্টু আর, এটা পাইলাম। বুঝছো? এটা আমি কি করছি, আমার যেটা দেওয়া ছিল বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, আমি এটাই লিখছি। তো এখান থেকে আমি বর্গের বাহুটারে বৃত্তের বাহুর মাধ্যমে প্রকাশ করছি, এই ইকুয়াল টু একটা শর্ত পাইছি। তাহলে দেখো এখন তাদের পরিসীমার অনুপাত বের করতে বসে। তোমার কি বের করতে বসে? এদের পরিসীমার অনুপাত। এখন লিখো বৃত্তের পরিসীমা, এটাই তো বের করতে বসে। দেখো বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান এদের পরিসীমার অনুপাত, দ্যাট মিনস বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা, এটাই বের করতে হচ্ছে। বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা। এখন তুমি আমারে বলো ভাই বৃত্তের পরিসীমা কত? বৃত্তের পরিসীমা হইতেছে আমরা জানি সবাই 2π r, অনুপাতের জায়গায় অনুপাত, বর্গের পরিসীমা কত 4 দিলাম। এখন দেখো এই জায়গায় 2π r আছে, এখানে অনুপাত আছে। এখন এই যে এর জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারবো কিনা দেখো, আমরা এখান থেকে এর একটা শর্ত পাইছি, আমরা এখানে লিখে দিব 4 ইন্টু এর জায়গায় কি লিখবো, রুট ওভার পাই ইন্টু আর, রুট ওভার পাই ইন্টু আর, এইভাবে লিখতে পারবো। ঠিক আছে? এখন তুমি যদি এখানে দেখে শুনে কাটতে পারো, দেখো এখানে কিন্তু আরে আরে কাটা যাবে, 2 দিয়ে 4 রে কাটতে পারবা। তো এইভাবে যদি কাটতে না পারো তাহলে এটারে ভগ্নাংশে নিয়ে নিবে। এটারে যে ভগ্নাংশে প্রকাশ করা যায় তুমি জানো, এটা হচ্ছে পূর্ব রাশি, পূর্ব রাশির উপরে উত্তর রাশির নিচে লিখলাম যে 4, তারপরে যে রুট ওভার পাই পরে ইন্টু আর আছে। তাহলে এখন হিসাব করো, আরে আরে কাটা, 2 দিয়ে 4 রে কাটলে এখানে পাবা 2 পাবা না? এবং আরেকটা জিনিস করতে পারো, দেখো রুট ওভার পাই দ্বারা যদি অনলি পাই দিয়ে কাটো তাহলে রুট পাই পাবা উপরে। এটা কি বুঝতে পারছো? বলো তুমি যদি এরকম থাকে এর রুট ওভার এ দ্বারা যদি ভাগ দাও তাহলে এই এর লিখে যায় রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, নিচে রুট ওভার এ আছে, এর এই টাকাটা রুটে আনসার হয়। তাহলে সেম ভাবে পাইরে যদি রুট পাই দ্বারা ভাগ দাও কি হবে, পাইরে লিখতে পারবা রুট পাই ইন্টু রুট পাই, নিচে রুট পাই আছে, রুট পাই কাটা, আনসার হবে অনলি রুট পাই। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো? তাইলে এই যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো বলো? এই যে এই জায়গা থেকে আবার লিখতেছি, দেখো এটারে 2π r রে উপরে অনুপাত ভাগ, আর এটারে 4 ইন্টু রুট পাই ইন্টু আর, এইভাবে আছে। এখন তুমি দেখতেছো এখানে যদি কাটাকুটি যায়, আরে আরে কাটা, 2 দিয়ে 4 রে কাটলে 2 পাবা, রুট পাই দিয়ে পাই রে কাটলে এখানে রুট পাই পাবা। তাহলে উপরে পাইতেছি আমরা রুট পাই, ভালো করে দেখো উপরে কি পাইতেছি, রুট পাই পাইতেছি, পরে বাগের জায়গায় অনুপাত দিলাম, আর নিচে পাইতেছি অনলি 2। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার আনসার, সিম্পলিফাই করার পরে এটাই আসছে। তো একটা বৃত্তের ক্ষেত্রফল একটা বর্গের ক্ষেত্রফলের সমান হইলে এদের পরিসীমার অনুপাত কি হবে? এদের পরিসীমার অনুপাত হবে রুট ওভার পাই অনুপাত 2, মানে বৃত্তের পরিসীমার অনুপাত রুট ওভার পাই, বর্গের পরিসীমা 2। তাহলে বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা হবে রুট ওভার পাই অনুপাত 2। তাহলে এদের পরিসীমার অনুপাত কি হবে? রুট ওভার পাই অনুপাত 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে আসো দুইটা সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুইটা কত? দেখো এই সূত্রগুলা বাকি আছে, তোমার একটু বুঝাই। এরকম যদি থাকে, দেখো দুটি সংখ্যা যদি তোমার এরকম থাকে, একটা হইতেছে ax আর একটা হইতেছে bx, এরকম যদি থাকে তাইলে এদের গসাগু হইতেছে, দেখো এই দুইটা সংখ্যার গসাগু হবে এই জায়গা থেকে, দুইটার মধ্যে যেটা আছে এটাই হচ্ছে গসাগু, তোমরা সবাই জানো। তো দুইটার মধ্যে x আছে, ওই xটা হবে এদের গসাগু। এদের গসাগু হবে x, অনলি কমন যেটা এটাই হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগুর সংজ্ঞা জানি। আর লসাগু হবে, দেখো এখান থেকে লসাগু কি হবে? লসাগু হবে এই যে যেটা কমন আছে ওটারে তুমি একবার লিখবা, একবার লিখছি, আর যেগুলা কমন নাই আর কি, বাকি যেগুলো এখানে এ আছে ইউনিক এ রেও লিখবা, বি আছে ইউনিক বি রেও লিখবা। সো এটারে গুণ দিলে পাবে এখান থেকে এ বি এক্স। তো তুমি এটাই মনে রাখো, তোমার যদি দুইটা সংখ্যা এইভাবে থাকে এক্স আর বি এক্স, তাহলে এদের গোসাগু হবে এক্স কমন যেটা ওইটা, আর লসাগু হবে এ বি এক্স, মানে এই যে কমন যেটা ওইটা একবার নিবা আর বাকিগুলা ডিরেক্ট গুণ দিয়ে দিবা, এই তিনটা গুণ দিয়ে দিয়ে যেটা পাবো এটাই লসাগু। ম্যাথ করলে বুঝতে পারবা। মনে করো তোমার, আচ্ছা এই যে এখানে যে ম্যাথটা আছে ওটাই সলভ করলে হয়ে যাবে। এই যে এখানে দিছে যে দুইটা সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুইটা নির্ণয় করো। দেখো এই যে এইটা মনে করো এ, এইটা হচ্ছে তোমার বি, এ অনুপাত বি, এইভাবে দেওয়া আছে। তো তুমি সংখ্যা দুইটা কেমনে ধরবা? দেখো অনুপাত এই যে এইটা হয়তো এরকম ছিল, কথা 9 অনুপাত যদি 16 থাকে, 9 অনুপাত 16 না,
3 12, মনে করো 9 অনুপাত যদি 12 থাকে, কথার কথা এরকম যদি থাকে, তাহলে এটা দেখে দেখো উভয় পক্ষে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, 3 3 9 হয় এবং 3 4 12 হয়। দ্যাট মিনস এরকমও যদি থাকে, ওইটারে মিনিমাইজ করে আমরা এটা পাইতেছি। ব্যাপারটা বুঝছো? দ্যাট মিনস সামথিং একটা জিনিস যেটা দ্বারা এটা ভাগ হয়েছে, যেটা দ্বারা এই যে এই অনুপাতটা মানে এটা ভাগ হয়ে এটা আসছে। সো এটা হয়তো কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ হয়ে মিনিমাইজ হওয়ার পরে এই অনুপাতটা আসছে। ব্যাপারটা বুঝছো? 9 অনুপাত 12 থেকে আসতে পারে, এমনকি এটা 18 অনুপাত 24 থেকেও আসতে পারে। যদি 18 অনুপাত 24 থাকতো, তাইলে দেখো এই 6 দিয়ে ভাগ দেওয়া যেত, 3 18 হইতো এবং 3 8 24 হইতো। 3 18 6 দিয়ে ভাগ দিতেছি, 3 18 এবং 4 6 24, 3 অনুপাত 4। এটারও 3 অনুপাত 4 লেখা যায়, এটারও 3 অনুপাত 4 লেখা যায়। ঠিক আছে? তো এক্স্যাক্টলি সংখ্যা দুইটা নির্ণয় করতে হইলে আমরা জানি যে এখান থেকে দেখো সামথিং, যে কোনো একটা জিনিস কি করা হয়েছে, কমন না হয়েছে, বা যে কোনো একটা জিনিস দ্বারা এই দুইটারই ভাগ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখবো? তুমি ডিরেক্টলি বা সংখ্যা দুইটা, দড়ি সংখ্যা দুটি, দড়ি সংখ্যা দুটি, এই যে এইটারে এ এইটারে বি, এইভাবে চিন্তা করবা এবং একটা সংখ্যা ধরবা, এই যে প্রথম সংখ্যা, এই যে অনুপাত যেটা আছে এটার সাথে এক্স লাগাই যেটা ধরবা, এটার প্রথম সংখ্যা। তো এই প্রথম সংখ্যা 3x ও আরেকটা সংখ্যা কি দেখো, সংখ্যা দুইটা ধরো, একটা হচ্ছে 3x আর আরেকটা এই যে 4x, এইভাবে ধরলা সংখ্যা দুইটা। মানে জাস্ট অনুপাতের সাথে এক্স লাগাইলে। এক্সটা কেন লাগাইছি? আমরা ভাবতেছি যে এই এক্স দ্বারাই ভাগ দেওয়া হয়েছে। মানে মনে করো 9 আর 12 রে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, তাহলে 3 অনুপাত 4 পাইতেছি, তখন হইতেছে আমার এক্স এর মান হিসেবে 3 এখানে বের হবে। যদি আমি 18 অনুপাত 24 নেই, তাহলে ওইটারে তো 6 দ্বারা ভাগ দেওয়া লাগছে, তাহলে 6 দিয়ে ভাগ দেওয়ার পর 3 অনুপাত 4 পাইছি, তাহলে তখন আমার এক্স এর মান 6 হিসেবে কাজ করবে। এজন্য এক্স একটা অজানা মান ধরে নিলাম। ঠিক আছে? অনুপাতের সাথে দেখো এই অনুপাত, এটারে কত দ্বারা ভাগ দেওয়া হয়েছিল? 3 দ্বারা। 3 দ্বারা ভাগ দেওয়া হয়েছিল, আমরা দেখছি। তাহলে 3 দ্বারা যদি আমি গুণ দেই, দেখো এই যে 3 দ্বারা ভাগ দেওয়া হয়েছিল, এই 3 দ্বারা যদি এই 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 3 পাবো 9, এবং এই 3 দ্বারা যদি তোমার 4 রে গুণ দিই, তাহলে 3 4 12, তাহলে মিনস যে এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে? এজন্য তুমি ধরতে পারো এইভাবে যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, x এর মান বের করলেই তুমি সংখ্যা দুইটা নির্ণয় করে ফেলতে পারো। এখন এই জায়গায় দিছে তোমার লসাগু 180। দেখো এখানে কি দেওয়া আছে? লসাগু সমান 180 দেওয়া আছে, লসাগু সমান দেওয়া আছে 180। তাহলে লসাগু মানে কি? তোমারে বলছিলাম এরকম a অনুপাত b যদি থাকে, একটা সংখ্যা তুমি x আর একটা সংখ্যা bx ধরবা, এরকম একটা সংখ্যা x আর একটা সংখ্যা bx, এদের লসাগু হয় abx, এই abx সমান 180। ব্যাপারটা বুঝছো? তাহলে এখন তুমি এইখান থেকে 3x আর 4x এর মধ্যে লসাগু কি হবে? দেখো 3x আর 4x এর মধ্যে লসাগু হবে, এই যে a বলতে এখানে 3 আছে, b বলতে এই জায়গায় 4 আছে, এইভাবে চিন্তা করো। তাহলে এখানে হবে 3 × 4 × x। ঠিক আছে? এটা সমান 180। ব্যাপারটা বুঝছো? এটা কোন সূত্রতে নিয়েছি আমরা? যে লসাগু সূত্র, যেটা abx। এরকম যদি থাকে ax আর bx দুইটা, এই যে x আর bx আকারে চিন্তা করো, x আর bx দুইটা সংখ্যা থাকলে এদের লসাগু হবে abx, a × b × x, a × b × x, a × b × x। ব্যাপারটা বুঝছো? এজন্য একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x এবং লসাগু 180 হলে আমরা লিখতে পারবো এই যে abx সমান 180। লসাগু সূত্র এইটা। তাহলে এখান থেকে দেখো x = পাবো 180, 3 4 12 ওই জায়গায় ভাগ হয়ে গেল, তাহলে x আসবে 180 রে 12 দ্বারা ভাগ দাও, 180 রে যদি 12 দ্বারা ভাগ দাও কত পাবা? আমার ক্যালকুলেটর কই? 180 ভাগ 12, এখান থেকে আসবে x এর মান 15। বলো x এর মান কত আসবে? x এর মান আসবে 15। শেষ। তো x এর মান যদি 15, এটা পেয়ে গেলাম। x এর মান পেয়ে গেলে তো সংখ্যা দুইটা পেয়ে যাবো। বলতো সংখ্যা দুইটা নির্ণয় করতে, তাহলে অতএব প্রথম সংখ্যা কি হবে বলো? অতএব প্রথম সংখ্যা হবে তোমার 3x, মানে 3 × x এর মান পাইছি 15, তাহলে 3 15 45। তারপরে দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যা হবে এই যে 4x, তাহলে 4 × x এর মান 15, 4 15 60। এই দুইটা সংখ্যা পেয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? তো এইভাবেই এগুলা নির্ণয় করতে পারবা। আরেকটা দাও, গসাগু দিয়ে দিবে, দিছে? গসাগু দিয়ে কি দিছে? দেয় নাই। না দিলে তো করা লাগবে না। ওকে, এরপরে আমরা নেক্সট ম্যাথ গুলা করি। এখন দেখো এটাতে বলছে
একদিন তোমার ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপাত 1:4। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। দেখো তোমারে বলছে অনুপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত, মানে অনুপস্থিত অনুপাত উপস্থিত, এটার অনুপাত কত বলছে? দেখো অনুপস্থিত ও উপস্থিতের অনুপাত 1:4। তোমারে কি বলছে? তোমারে বলছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যারে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবা জানো? অনুপাত যদি জানো, দেখো অনুপস্থিত অনুপাত উপস্থিত, এই দুইটা অনুপাত কত? 1:4। এটা বুঝছো? অনুপস্থিত এবং উপস্থিতের অনুপাত কত? 1:4। ঠিক আছে, তাহলে এটার যদি ডিরেক্ট ছাত্র সংখ্যায় নিয়ে যেতে চাও, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি হবে বলো? অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এই যে সংখ্যায় যদি নিয়ে যাও তাহলে কি হবে? এই অনুপাতের সাথে জাস্ট x গুণ দিবা, এটাই হবে আমার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি হবে বলো? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে উপস্থিত শিক্ষার অনুপাতের সাথে x রে গুণ দিবা, এটাই হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখন কেন করতেছি? কজ আমরা জানি, মনে করো এটা যদি এরকম হইতো যে 5:20 এরকম হইতে পারতো, তখন মনে করো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 20, তো এটা অনুপাত তারা বের করছে। তো হয়তো এখানে দেখো দুইটারে 5 দ্বারা ভাগ দেওয়া যায়, 5 দ্বারা ভাগ দিলে পাবো এখানে 1, 4 5 আর 20, 1:4। সো এরকম কেস থেকেও এটা আসতে পারে। আমাদের এই যে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার যে অনুপাত 1:4 আসছে, এক্ষেত্রে এই যে অনুপস্থিত 5 হইতে পারে, উপস্থিত 20 হইতে পারে, অথবা এরকমও তো হইতে পারে যে 2 অনুপাত মনে করো 8 দেওয়া আছে, এই 2 রে 2 দ্বারা ভাগ দিলে পাবো 1, এই 8 রে 2 দ্বারা ভাগ দিলে পাবো 4। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী 2 জন, উপস্থিত শিক্ষার্থী যদি 8 জন হয়, তখন আমরা 1:4 পাবো। সো এক্স্যাক্টলি এখানে কত দ্বারা ভাগ হয়েছে, যে এটারে তখন আমরা 5 দ্বারা ভাগ দিছিলাম, এটারে 2 দ্বারা ভাগ দিছিলাম। সো এক্স্যাক্টলি এই জায়গায় কত দ্বারা ভাগ দেওয়া হয়েছে, ওই ভাগ দেওয়া হয়েছে যেটা, ওটারই আমরা x ধরে ফেলতেছি। ঠিক আছে, এজন্য অনুপাতের সাথে এই যে অনুপাত যেটা আছে, অনুপাত দেওয়া আছে মনে করো 2, এই 2 এর সাথে x গুণ দিয়ে দিলে ওইটার মোট সংখ্যা পেয়ে যাওয়া। লাইক অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপাত 1, 1 এর সাথে x গুণ দিছি, x বেরোয়েছে, এটা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে গেছে। উপস্থিত সংখ্যা শিক্ষার্থীর অনুপাত ছিল 4, এটার সাথে x গুণ দিছি, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে গেছে। এখন মোট শিক্ষার্থী কি হবে বলো? মোট শিক্ষার্থী অবভিয়াসলি অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থী যদি যোগ করো, অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি যোগ করো, তাইলেই তুমি মোট শিক্ষার্থী পাবা। এই 5x হইতেছে মোট শিক্ষার্থীর সংখ্যা। ব্যাপারটা বুঝছো? তোমার কি বলছে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে। ঠিক আছে, তাই লিখো অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত? দেখো অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত? দেখো শতকরা বললে এরকম করবা, দেখো তুমি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যারে মোট শিক্ষার্থীর শতকরা কত বের করবা। সো দেখো তুমি কি করতেছো? মোট শিক্ষার্থীর শতকরা কত অংশ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটা বের করতেছো। তো এই যে যার থেকে শতকরা বের করতেছো, ঠিক আছে, ওইটার নিচে দিবা, এবং যারটা বের করতেছো ওইটা উপরে। তুমি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা বের করতেছো, এবং কার থেকে? মোট শিক্ষার্থীর সংখ্যার সাপেক্ষে। যে মোট শিক্ষার্থীর সংখ্যার সাপেক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত, সো যার সাপেক্ষে বের করতেছে, যে মোট শিক্ষার্থীর সংখ্যার সাপেক্ষে বের করতেছে, তারে দিবা নিচে। এই যে 5x এটাই দিলাম নিচে, মোট শিক্ষার্থীর সংখ্যার নিচে দিলাম। মোট শিক্ষার্থীর সংখ্যার সাপেক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার আমি শতকরা বের করতেছি, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এরকম দেওয়ার পরে ইনটু 100 দিবা। ঠিক আছে, তাইলে এটাই হবে তোমার শতকরা প্রকাশ। ঠিক আছে, ওকে এখানে পার্সেন্ট দিয়ে দিবা, শেষ। এটাই তোমার শতকরা প্রকাশ। এখন এখান থেকে বের করো, x এ কাটা 5 120, তাহলে এই জায়গায় পাইলাম হচ্ছে আমরা 20%। তাহলে দেখো অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী কত পার্সেন্ট? শতকরা 20%। শেষ। জাস্ট এটা মনে রাখো, তুমি শতকরায় যখন প্রকাশ করবা, যার সাপেক্ষে করতেছো তারে নিচে, যেইটার শতকরা বের করতেছো ওইটা উপরে, জাস্ট ইনটু 100% হবে, এইটাই, নাথিং এলস। শেষ। এরপরে দেখো এটা কি বলছে একটা দ্রব্য ক্রয় করে 28% গতিতে বিক্রয় করা হলো,
বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তুমি জানো ইজিলি এগুলো। দেখো ক্রয় মূল্য, দেখো 28% ক্ষতিতে, দেখো 28% ক্ষতিতে, এগুলা তুমি এইটাই পড়ছো। 28% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধরলা ক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো? যেহেতু ক্ষতি হয়েছে দ্যাট মিনস ক্রয় মূল্য থেকে তার বিক্রয় মূল্য কম। 28% ক্ষতি, দেখো ক্রয় মূল্য 100 টাকা হইলে, এটা তো পার্সেন্টেজের তোমরা এই ক্লাসে এটা করছিলাম না? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত হবে? এই 100 থেকে যত পার্সেন্ট ক্ষতি হয়েছে তত বিয়োগ দিয়ে দিবা। 100 থেকে 28% ক্ষতি হয়েছে না, এটা বিয়োগ দিয়ে দিলে তুমি বিক্রয় মূল্য পেয়ে যাবা। তাহলে এখানে পাইলা 72। কত পাইলা? 72। তাইলে ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত হইতেছে? 72। ব্যাপারটা বুঝছো? 28% ক্ষতিটা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 72। তোমার বলছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত, তাহলে বের করো এখন। দুইটাই তো পেয়ে গেছো। তাহলে লিখো বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হইতেছে তার কত? বিক্রয় মূল্য হইতেছে 72 এবং ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো এটা হিসাব করো কত দ্বারা ভাগ দেওয়া যায়। কত দ্বারা ভাগ দেওয়া যায়? 4 দ্বারা ভাগ দেওয়া যায় মেবি। দেখো 72 বাকি 100, তুমি এইভাবেই ডিরেক্ট 4 দ্বারা ভাগ দিয়ে দিতে পারো। দেখো 4 18 72, 4 25 100, এইভাবে দিয়ে দিতে পারো। অথবা যদি না বুঝো, এই যে পূর্ব রাশি উপরে উত্তর রাশি নিচে, এইভাবে লিখে ভাগ দিয়ে পরে অনুপাতে নিতে পারো। লাইক 4 দিয়ে ভাগ দিলে দেখো 4 1 4, পরে বেরোলো 32, 3 8 4 8 32, 4 18 72 এবং 4 25 100। পরে এটা থেকে পাবা উপরেরটারে প্রথমে, নিচেরটারে শেষে লিখে এই যে অনুপাতে নিয়ে নেওয়া হয়েছে। এটি বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত? 8:25। ঠিক আছে, বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। না বুঝার কিছুই নেই এই জায়গায়। ওকে ওকে, এটা আমরা সলভ করতেছি এখনই। আমরা 5 মিনিট বিরতি, ওয়েট 5 মিনিট। ঠিক আছে।
ওকে, সো এই ম্যাথটা দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে নির্ণয় করো, এটা বলছে। এখন বুঝো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর বলছে, এবং এখানে বলছে তোমাকে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি, 5 বছর পর তাদের বয়সের অনুপাত বের করতে পারবো আমরা যদি আগে তাদের বয়স নির্ণয় করে ফেলতে পারি। সো আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিতা এবং পুত্রের বয়সটা কত এক্স্যাক্টলি এটা বের করা। সো 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, দেখো 7 বছর পূর্বে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত কত ছিল 5:2। এটা ছিল 7 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত। তাইলে এই 7 বছর পূর্বে, এই 7 বছর পূর্বের পিতার বয়স যেটা দেখো, 7 বছর পূর্বের পিতার বয়স অনুপাতের সাথে জাস্ট দেখো এক্স ধরলে তুমি এক্স এর বয়সটা পেয়ে যাবে। এটা ভাই আগেও বুঝেছি না, দেখো আগেও যখন দেখো আমরা করছিলাম এই জায়গায় তোমার অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দেওয়া ছিল। আমরা ডিরেক্ট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি যখন এটার সাথে অজানা একটা নাম্বার এক্স গুণ দিয়ে দিছি এইভাবে। এবং কেন গুণ দিয়েছিলাম এটা তোমাদের আই থিঙ্ক মনে আছে। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x। আচ্ছা ওইটা পারবো। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স যদি 5x হয় তাহলে পিতার বর্তমান বয়স কত হবে এটা আমারে বলো। পিতার বর্তমান বয়স হবে এই 5x এর সাথে, দেখো 7 বছর পূর্বে যদি তার বয়স 5x হয় তাহলে বর্তমানে আরো 7 বছর যোগ হয়েছে না তার বয়সের সাথে। দেখো 7 বছর পূর্বে তার বয়স যদি 5x হয় তাহলে এখন হবে 5x + 7 বর্তমান বয়স। এটা সেম ভাবে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, দেখো 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল তোমার হচ্ছে 5/2 না, তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল অনুপাত 2 যেহেতু দেওয়া আছে তাহলে আমরা 2x ধরলাম। এই যে 5 এর সাথে x ধরে 5x, এটা ধরছি পিতার বয়স, তাহলে পুত্রের অনুপাতের সাথে x ধরলে এটা হয়ে যাবে পুত্রের বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত বের করো তো। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে বলো। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে দেখো যেহেতু 7 বছর পূর্বে 2x ছিল তাহলে বর্তমান হবে 2x + 7 শেষ। এখন দেখো তোমাকে শর্ত দেওয়া আছে, শর্ত মতে কি দেওয়া আছে বলো। শর্ত মতে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাহলে পিতার বর্তমান বয়স 5x + 7 প্লাস পুত্রের বর্তমান বয়স কত 2x + 7। পুত্রের বর্তমান বয়স হইতেছে 2x + 7 এবং এই দুইটার সমষ্টি হইতেছে তোমার 70 বছর, সমষ্টি 70। এরপরে দেখো হিসাব নিকাশ করো, 5x আর 2x হবে 7x প্লাস 7 4 14 = 70। তাহলে 7x = 70 - 14, তাহলে 7x = হবে 56। তাহলে এখান থেকে x = হবে 56 ডিভাইডেড বাই 7 ভাগ হয়ে যাবে 8 বের হবে x এর মান, 7 8 56। তাহলে x যদি 8 বের হয় তাহলে তুমি চিন্তা করো, বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। আগে আমাদের কাজ কি তাদের বর্তমান বয়স বের করা, তাহলে এখন তুমি হিসাব করো পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে। পিতার বর্তমান বয়স ছিল 5x + 7, তো এই যে 5x + 7 ওইটার জায়গায় এখন x এর জায়গায় 8 বসবে, বিকজ x এর মান আমরা পেয়ে গেছি 8। তাহলে 5 8 40 আর 7 হইতেছে 47, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। সেম ভাবে পুত্রের বর্তমান বয়স বের করো। পুত্রের বর্তমান বয়স ছিল 2x + 7, তাহলে 2 × 8 + 7 এটা হবে। তাহলে 8 × 2 = 16 + 7 কত হয়, 16 আর 7 কত 23। তাহলে পুত্রের বর্তমান বয়স হইতেছে 23 বছর। এটা বুঝছো, এটা কিন্তু আমরা বর্তমান বয়স বের করছি, তাদের বর্তমান বয়স বের করছি। এগুলা ছিল 7 বছর আগের বয়স, তো এগুলা না, আমরা বর্তমান বয়স বের করছি। এটা বর্তমান বয়স এবং এটা বর্তমান বয়স। তো বর্তমান বয়স এটা বেরোছে পিতা 47 পুত্রের 23। এখন তোমারে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলো। তাহলে 5 বছর পর তাদের বয়স হবে যথাক্রমে
যথাক্রমে, দেখ আমি যথাক্রমে লিখে 28 ফেলছি আর কি। লাইক পিতার এখন হচ্ছে 47 বছর, তাহলে 5 বছর পর বয়স হবে এইটা 52, এবং পুত্রেরটা কত হবে? পুত্রের বর্তমান বয়স হইতেছে 23, 5 বছর পর হবে তার কত? 28। এটা কি বুঝতে পারছো বলো? দেখো পিতার বর্তমান বয়স ছিল 47, তাহলে 5 বছর পর এটার সাথে 5 যোগ হবে 52। পুত্রের বর্তমান বয়স ছিল 23, 5 বছর পর এটার সাথে 5 যোগ হবে 28। তাহলে তখন অনুপাত 5 বছর পর তাদের বয়সের অনুপাত বের করতে বলছে না? তাহলে দেখো 5 বছর পর তাদের বয়সের অনুপাত, ঠিক আছে? 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে? অনুপাত হবে এই যে 5 বছর পর পিতার বয়স 52, পুত্রের বয়স 28। এখন হচ্ছে অনুপাত, তুমি ভাগ দিতে পারো, উভয় পক্ষের মেবি 2 দ্বারা ভাগ দেওয়া যায়। তাইলে 26 দুগুণা 52 অনুপাত 14 দুগুণা 28, তাহলে 4 দ্বারা ভাগ দেওয়া যেতে পারে। দেখো আরো যত সিম্পলিফাই করা যায়, অথবা ভগ্নাংশ করে ভাগ দিতে পারো, ডিরেক্টও ভাগ দিতে পারো। 4 দ্বারা ভাগ দিলে এই যে 13 বের হবে, 4 13 52 অনুপাত 4 7 28, এই যে 13 অনুপাত 7 আসলো। এটাও হইতেছে, এটা কি? এটা হইতেছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। শেষ। বুঝতে পারছো? তো এইভাবে বুঝতে হবে যে জিনিসটা। দেখো আমার কি কোয়েশ্চেন ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত বের করতে বলছে। তো 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বের করতে হলে আমার এক্স্যাক্টলি তাদের বর্তমান বয়স লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা ফার্স্টে তাদের অনুপাত থেকে 7 বছর পূর্বে তার বয়স ছিল 5x আর 2x এইভাবে ধরে নিছি। ধরে নেওয়ার পরে 7 বছর পূর্বে যদি বয়স এইটা হয়, তাহলে 7 বছর পর হবে এইটা, 7 যোগ হবে। 7 বছর পূর্বে পুত্রের বয়স 2x হইলে বর্তমানে হবে 2x + 7। সেম ভাবে এখন আমারে বলছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70। তাহলে পিতার এই যে এটা বর্তমান বয়স ছিল, আর এটা বর্তমান বয়স, মানে এই যে 7 বছর পূর্বে এইটা, তো পরে যেটা হয়েছে এটা তো বর্তমান, ঠিক আছে? তো বর্তমান বয়স এই দুইটা বের হয়েছে। বর্তমান বয়সের সমষ্টি, তাদের বয়সের সমষ্টি এইটা, এখান থেকে এক্স বের হয়েছে, পরে বর্তমান বয়স বের করছি। এরপরে 5 বছর পর তাদের বয়স কত হবে, এই দুইটা বের করছি, পরে অনুপাত বের করে ফেলছি। শেষ। তো এইটা পারবা উদাহরণ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এইটা, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এইটা, তাদের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। সেটা আর হয়েছে, দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত বলছে 7:2, ঠিক আছে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে দেখো বর্তমান বয়স যদি x আর y হয়, দেখো পিতার বর্তমান বয়স x, পুত্রের বর্তমান বয়স y ধরলা, তাহলে এটা হবে দেখো x/y, এটা ইজ ইকুয়াল টু 7/2। বুঝছো? মানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এটা, দ্যাট মিন্স পিতা অনুপাত পুত্র এটা সমান 7:2। আমি এই জায়গায় কি করছি, পিতার বয়স x, পুত্রের বয়স y ধরছি, এটা সংক্ষেপে করে দিতেছি, মানে এটা পারবা, আগেরটা যেহেতু করে দিছি। এবং এখানে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত এটা হবে। তো 5 বছর পর পিতার বয়স হবে দেখো x + 5, এখন x 5 বছর পর হবে x + 5, এখন পুত্রের বয়স y, তাহলে 5 বছর পর পুত্রের বয়স হবে y + 5, এই দুইটার অনুপাত এইটা অনুপাতে নেই, এটাই বলছে। তাহলে তো এখান থেকে দেখো তুমি পাবা x/y = 7/2, এটা পাবা না? অবভিয়াসলি পাবো, এটা মনে রেখো। আর আবার আরেকটা শর্ত পাবা এই জায়গায়, যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত x + 5 অনুপাত y + 5 = 8:3। তো ওইটা থেকে পাবা দেখো x + 5 / y + 5, এটা সমান 8/3। এতটুকু কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। তাইলে এই জায়গায় একটা জিনিস করা যায়, দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, x = পাবো, x = কি পাবো বলো? y ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 7y/2। তো এই জায়গায় x এর জায়গায় যদি y এর মানটা বসিয়ে দাও, x এর জায়গায় যদি 7y/2 বসিয়ে দাও আর বাকি সব হিসাব নিকাশ করো, তাহলে আনসার মিলে যাবে, ঠিক আছে? তো হিসাব নিকাশ করো, উপরে 2 লসাগু নিলে 7y + 5 দুগুণা 10 হবে, নিচে y + 5 আছে, এই জায়গায় 8/3 আছে। তো পরবর্তী পৃষ্ঠায় যাও, এখানে 7y + 10 / 2 আছে। তারপরে এই ভাগটারে গুণ দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উল্টে গিয়ে 1/y + 5 হয়ে যাবে। বলো এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? আর এই জায়গায় আছে 8/3, এটা আছে না? হ্যাঁ এটাই আছে। তাহলে দেখো এখন হিসাব নিকাশ করো, উপরে পাইলাম 7y + 10, নিচে পাইলাম 2 দিয়ে গুণ দিলে 2y প্লাস এটা দিয়ে এটারে গুণ হবে 5 দুগুণা 10, এটা সমান 8/3। এবার ক্রস গুণন করো, 8 দুগুণা
16 হয়, এটা 3 সাথে 21, এটা বেশি, এইভাবে আগে করে দেখো 3 সাথে 21y প্লাস 3 দশে 30 ইজিক্যাল টু 8 দুগুণা 16y প্লাস 8 দশে 80। তাহলে দেখো 21y, 16y বিয়োগ হয়ে আসলো, 80 আছে, 30 বিয়োগ হয়ে গেল। তাহলে 21 থেকে 16 বিয়োগ দিলে 5y হবে, এখানে হবে 50। তাহলে y ইজিক্যাল টু হবে 50, 5 ভাগ হয়ে গেল, পাইলা 10, y এর মান 10। তাহলে y ছিল পুত্রের বয়স, তাহলে এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। ওয়াইটা দেখো, ওয়াইটারে আমরা কি ধরছিলাম, ওয়াইটারে ধরছিলাম পুত্রের বর্তমান বয়স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, ঠিক আছে। এবং এটা যদি পুত্রের বর্তমান বয়স হয়, চিন্তা করো, এটা হচ্ছে আমাদের পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স ছিল x ইজিক্যাল টু 7y ডিভাইডেড বাই 2। দেখো এই জিনিসটা পাইছিলাম না, x ইজিক্যাল টু 7y বাই 2। এখানে y এর মানটা বসাও, 7 ইন্টু y এর মান 10 ডিভাইডেড বাই 2, 7 10 70 ডিভাইডেড বাই 2 এগুলো 35। এই 35টা কি পিতার বর্তমান বয়স, কজ x হচ্ছে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পিতার বর্তমান বয়স বুঝছি, ওকে। এখন দেখো এই যে প্রশ্ন 7, এই যে ইজি ম্যাথ গুলাতে চলে আসছে, বলছে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এটা সমান এটা। দেখো ক নাম্বারটা একদম ইজি। দেখো এগুলা কেমনে করবা, দেওয়া আছে, কি দেওয়া আছে, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটা থেকে পাবা এ বাই বি সমান বি বাই সি। জিনিসটা বুঝতে পারছো, এ বাই বি সমান বি বাই সি পাবা। তাহলে আর গুণন করলে পাবা বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। কি পাবা, বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, বুঝতেছো। অথবা এইভাবেও দিতে পারে, অথবা বলতে পারে এবিসি ক্রমিক সমানুপাতিক। তোমাকে দেখাই দেবো এইটা সমান এইটা। তাহলে দেখো এই জায়গায় লেফট হ্যান্ড সাইড হইছে এ বাই সি, এটাতে কিছু করার নাই। দেখো এটাতে ডিরেক্ট একটা মান দাও, এটাতে কিছু এর জায়গায় বা সি এর জায়গায় কিছু লেখার মতো নাই। বাট রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটাতে কি লিখতে পারবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। জিনিসটা বুঝো, একদম ইজি। তোমার লেফট হ্যান্ড সাইডের মান এ বাই সি, সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হইতে হইলে এই রাইট হ্যান্ড সাইডের মানও এ বাই সি বের হইতে হবে। কেমনে বের হবে, এই যে দেখো এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় বলো এসি লিখা যায় না, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ারের জায়গায় জাস্ট এসি লিখবা, নিচেই বি স্কোয়ারের জায়গায় এসি লিখবা, এখানে সি স্কোয়ার আছে। তাহলে দেখো উপরে দুইটাতেই এ আছে, এ কমন নিলেই এখানে পাবা এ, এখানে পাবা সি, কমন না হলে ভাগ দাও, এ স্কোয়ারে এ দিয়ে ভাগ দিছি এ পাইছি, এসি রে এ দিয়ে ভাগ দিছি সি পাইছি। এই নিচে সি কমন নিতে পারবা, সি কমন নিলে পাবা এ প্লাস সি। এটা কাটা, আনসার আসতেছে এ বাই সি। বলো আনসার কি আসতেছে, আনসার আসতেছে এ বাই সি। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, তারপর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলো বুঝা গেছে একদম। এরপরে আসো খ নাম্বারটা, এই যে এইটা সেম, এ অনুপাত বি সমান বি অনুপাত সি দেওয়া আছে, ওইটা থেকে হিসাব নিকাশ করলে তুমি বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাবা। এই জিনিসটা তো বুঝতে পারছো। তাইলে এখানে লেফট হ্যান্ড সাইড এইটা, রাইট হ্যান্ড সাইড এটা, এই দুইটা সমান বের করতে বসে। তাইলে দেখো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হইছে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এটারে এইভাবেও দিতে পারে, লেফট হ্যান্ড সাইডে এইভাবেও দিতে পারে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে এ কিউব এটারে এ ইনভার্স 3 বি ইনভার্স 3 সি ইনভার্স 3 এইভাবে দিতে পারে। এবং এটা সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইভাবে দেখাও। এটাও দিতে পারে, অথবা এইভাবেও দিতে পারে, অনেক সময় এইভাবে দিবে। দেখো এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4, এটা দিবে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 6 1 বাই বি টু দি পাওয়ার 6 1 বাই সি টু দি পাওয়ার 6, এটা সমান এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার, এই কি দেখাইতে বলবে, এটা থেকে কি আসবে, এটাই আসবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবই আসার কথা। দেখি তো আমার যে টাইপ করা আছে, আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক একটা স্লাইড দিব, স্লাইডটা দেখাই। এই টাইপ ভিত্তিক স্লাইডটা তোমাদেরকে হচ্ছে টাইপ গুলা বোঝার জন্য দিব। ওই টাইপ ভিত্তিক স্লাইড নিয়ে আমি টাইপ ভিত্তিক প্লেলিস্ট একটা বানানোর চেষ্টা করবো ইউটিউবে, যেখানে টাইপ ভিত্তিক ম্যাথ তোমাদের সলভ করে দিব, ঠিক আছে। এই যে ম্যাথ 11 বেসিক দেওয়া,
আর টাইপ ভিত্তিকটা হয়েছে হোয়াটসঅ্যাপে পাইতে পারি। এটা মেবি কার কাছে যে ওকে এটা বেসিকটা, এটা হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ। এই যে এটা ওপেন করে দেখাই তোমাকে, ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে, আই থিঙ্ক এই যে ওপেন হয়েছে। এই যে এটাতে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ সাজানো আছে, দেখছো টাইপ ভিত্তিক ভাবে ম্যাথগুলো সাজানো আছে, সূত্র দেওয়া আছে, কোন সময় গসাগু হবে, কোন সময় কি হবে, এবং এই যে টাইপ 1-এ দেওয়া আছে ক্রমিক সমানুপাতি। এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তারপরে হচ্ছে এই ম্যাথগুলো দেখো, এটা তোমার বইয়ের ম্যাথ, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে এইটা প্রমাণ করা সেম ভাবে এইটাও প্র্যাকটিস শিট আকারে তোমাদের দিয়ে দিব। তারপর এখানে কি আছে, এল এম এন ও টি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এইটা সমান এইটা, ঠিক আছে, এটাও ওই টাইপের মধ্যে। তারপর হচ্ছে এখানে আরো আছে, এই যে এইটা দেখো, এটা দেখো, এটা কি প্রমাণ করতে হচ্ছে, পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, পরে এটা এরকম হইলে পি টু দি পাওয়ার 12 কিউ টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 প্রমাণ করে। এটা হচ্ছে এখন যে ম্যাথটা করে দিই বইটার মতো হুবহু সেম, এটাও সেম। এই যে এটার কথাই বলতেছি, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, পরে পি ইনভার্স 6 কিউ ইনভার্স 6 আর ইনভার্স 6 আছে। দেখাও যে এটা সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। টাইপ ভিত্তিক ম্যাথ, এটা ঢাকা বোর্ড 20 আসছিল, ঠিক আছে, এগুলা পাবা তোমরা। তো এই যে যাই হোক, এগুলা পাইলেই হয়েছে। এখন দেখো a to the power 6 plus b to the power 6 plus c to the power 6, এটা এইভাবে দিতে পারো, অথবা এইভাবেও দিতে পারো, a to the power 8 b to the power 8 c to the power 8 is equal to a inverse 12 b inverse 12 c inverse 12 is equal to a to the power 12 plus b to the power 12 plus c to the power 12। সো যেইভাবেই হোক আমি তোমার এইটা করে দিব, এইটার মতো করে বাকি সবগুলো তোমরা করবা, সেম নিয়ম। তাহলে দেখো কেমনে করবা, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, তাইলে এই জায়গায় তুমি যেটা করতে পারো, প্রথমে উপরের যেটা আছে এটা দ্বারা সবগুলারে গুণ দিয়ে দিবা, সবগুলারে গুণ দিয়ে দাও। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই জায়গায় যাবে, যে কি বলছে উপরের সব 1 এর সাথে গুণ হবে, এটা এখানেও গুণ হবে, এটার সাথে এটার সাথে গুণ হবে, তিনটার সাথে গুণ হবে, এটার সাথে এটা গুণ হলে উপরে যাবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আসবে বি কিউব। সি কিউবের সাথে যখন গুণ যাবে, এটা উপরে যাবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আসবে সি কিউব। ব্যাপারটা বুঝতেছো? তাইলে এখান থেকে দেখো তুমি কি পাবা, দেখো তুমি স্কয়ার দিয়ে যদি এ কিউব রেখাটা এখানে এ পাবা, দ্যাট মিন্স বি স্কয়ার সি স্কয়ার বাই এ পাইলে এইভাবে ভাগ দিবা প্রত্যেকটা। এখানে কি পাবা, এ স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই বি, মানে কি দেখো বি পাবা, বি স্কয়ার দিয়ে বি কিউব রে কাটছি, এভাবে কেটে ফেললে ভালো হবে, ছোট হয়ে যাবে জিনিসটা। এই দেখো এখানে সি স্কয়ার দিয়ে সি কিউব রে কাটতে পারবা, তাহলে উপরে থাকবে এ স্কয়ার বি স্কয়ার, নিচে থাকবে সি। এরপরে নাথিং এলস, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, জানো বি স্কয়ারের জায়গায় এসি বসাও। কি বলছি, বি স্কয়ারের জায়গায় এসি বসাও, এখানে সি স্কয়ার আছে, নিচে এ আছে। এটাতে দেখো এ স্কয়ার সি স্কয়ার রে তুমি এসি হোল স্কয়ার লিখতে পারবা না? কেন লিখবা, এসি সমান আমরা পরে বি স্কয়ার বসাইতে পারবো, এটার এসি হোল স্কয়ার লিখছি, নিচে বি আছে। এটাতে দেখো এ স্কয়ার বি স্কয়ার, তো এ স্কয়ারের জায়গায় স্কয়ার, বি স্কয়ারের জায়গায় এসি লিখতে পারবা, ওই যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। তারপরে নিচে সি আছে, সি এর জায়গায় সি। এরপরে দেখো কি হয়, উপরে এই যে এ সি আর সি স্কয়ারে গুণ দিলে হবে এ সি কিউব, নিচে আছে এ। এই জায়গায় দেখো এসি এর জায়গায় তুমি বি স্কয়ার বসাইতে পারবা, শুধুমাত্র এসি এর জায়গায় বি স্কয়ার বসাইতে পারবা, বসাইলাম বি স্কয়ার। এখন এসির উপরে যে স্কয়ার আছে ওই স্কয়ার তো দিতে হবে, কজ আমি শুধু এসির পরিবর্তে বি স্কয়ার বেশি, স্কয়ারের জায়গায় স্কয়ার দিছি, নিচে আছে বি, দিলাম বি। এই জায়গায় দেখো স্কয়ার আর এসি গুণ দিলে পাবা এ কিউব সি, নিচে আছে সি। এখন হিসাব নিকাশ করো, এ দিয়ে এ রেখাটা এখানে পাইলা সি কিউব, বি দিয়ে যদি এটারে কাটো দেখো বি টু দি পাওয়ার 4 হবে উপরে, নিচে থাকবে বি, আর এখানে সি দিয়ে সি রেখাটা এ কিউব পাইলাম। তাইলে এই জায়গায় আমরা পাইতেছি সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব, এটারে সাজিয়ে লিখলেই পাবো আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে? এটা পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস
সি কিউব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার আনসার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, ওকে, এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড, বুঝছো? এটাই আমার রাইট হ্যান্ড সাইড। এরপরে আসো, এইটা দেখছে, এটা আর ওই যে সেম এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হইলে এটা থেকে যে হচ্ছে আমরা বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি পাই, এটা তোমরা দেখছিলা না? তাহলে গো নাম্বারে যে বলছে এই যে লেফট হ্যান্ড সাইড কি এটা এবিসি অনুপাত সরি এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই নিচে কি আছে এবি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব, এইটা আছে। তো এটা যদি এরকম থাকে তাহলে দেখো কি পাবা, এবিসি এর জায়গায় এই এবিসি আছে, তাহলে এই এসি এর জায়গায় তুমি ভালো মতো চিন্তা করো, এবিসি রে বি ইন্টু এসি এইভাবে লিখতে পারবা। এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে, ভেঙে ভেঙে দেখাইতেছি। নিচে দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর এসি লেখা যায়, নো প্রবলেম। তাহলে এখান থেকে যেটা করতে পারবা, দেখো এসির জায়গায় বি স্কোয়ার বসানো যায়, তাহলে বি ইন্টু এই এসির জায়গায় বি স্কোয়ার বসাইতে পারবা। এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এই জায়গায় দেখো এ বি বিসি, এই যে এসি আছে এটার জায়গায় বি স্কোয়ার বসাইতে পারবা, উপরে কিউব আছে। তাহলে এখান থেকে পাবা, দেখো এখান থেকে পাবা এই জায়গায় তোমার কি আসবে, এই জায়গায় আসবে বি কিউব, এই জায়গায় আসবে বি কিউব, পরে কি আসবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই নিচে যে এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার আছে, দেখো নিচে এই তিনটা থেকে কিন্তু আমি বি কমন নিতে পারবো। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দেখো এই পুরোটার উপরে কিউব আছে। এখন শুধুমাত্র এইগুলা থেকে দেখো, এইগুলা থেকে আমি বি কমন নিতে পারবো, নিলে আর কি থাকবে, এখানে থাকবে এ, এখানে থাকবে সি, আর এখানে বি স্কোয়ার দুইটা আছে, একটা বি থাকবে। তাহলে এ প্লাস সি প্লাস বি এইভাবে থাকবে, এ প্লাস সি প্লাস বি। তারপরে এই যে কিউবটা, এই কিউবটা কিন্তু পুরোটার উপরে, বি সহ সবার উপরে, বি সহ সবার উপরে। তাহলে উপরে পাইলাম বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচে কি পাইলাম, নিচে দেখো পাবো আমি এটা হবে বি কিউব, কিউব যখন বি এর উপরে আসবে বি কিউব হবে, আর এটার সাথে এর লিখলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো, এটার উপরে তো কিউব আছে, তখন এটা কাটা যাবে, আনসার আসবে 1, শেষ। ঠিক আছে, বলো বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে এটা আরো ইজি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি পাবা, উদাহরণের মেথ। তখন লেফট হ্যান্ড সাইড বলছে এটা, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কি এ প্লাস বি বাই বি প্লাস এসি, এটা কি কিছু ভুল টুল দিছে, বি প্লাস সি মেবি, এ প্লাস বি বাই বি প্লাস সি ইউজ করা, আই থিঙ্ক এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কয়ার। উদাহরণ 3 না, একটু বই বের করে দেখি। হ্যাঁ, বি প্লাস এখানে এটা নাই, এটা ভুলে দিয়ে দিছে। তাহলে এটা যদি হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইভাবে লিখবা, ভালো মতো বুঝো, এই স্কয়ার তো দুইটার উপরে আছে। বি প্লাস সি হোল স্কয়ার যখন হবে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার লিখবা, একদম ইজি। তুমি কি করবে, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের জায়গায় জাস্ট এসি বসাবা, বি স্কয়ারের জায়গায় এসি বসাবা, কি আছে 2bc প্লাস সি স্কয়ার। তাহলে এই জায়গায় তুমি কি পাইতেছো বলো, এই জায়গায় পাইতেছো স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এই জায়গায় দেখো এ কমন নেওয়া যায়, সব জায়গায় এ আছে, এ কমন নিলে কি পাবা এ প্লাস, এখানে পাবা 2b আর এখানে পাবা সি, এ কমন নিছি। নিচে দেখো সি আছে সবগুলাতে, আছে না? এখান থেকে সি যদি কমন নাও তাহলে এখানে পাবা এ, এখানে থাকবে 2b আর এখানে থাকবে সি, এটার টাকাটা আনসার পাবা এ বাই সি। ঠিক আছে, আর এটা রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইডে দিছে এইটা স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা রাইট হ্যান্ড সাইড, স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা যদি রাইট হ্যান্ড সাইড হয় এখান থেকে পাবো দেখো স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার আছে, বি স্কয়ারের জায়গায় এসি লিখতে পারবা, এখানে বি স্কয়ারের জায়গায় এসি প্লাস সি স্কয়ার তো আছে, তাহলে এই জায়গাটাতে এ যদি কমন নাও পাবা এ প্লাস সি, ঠিক আছে, আর নিচে সি যদি কমন নাও পাবা এ প্লাস সি, এ কমন নিলে এ প্লাস সি, নিচে সি কমন নিলে এ প্লাস সি, এটা একটা আনসার পাইলাম এ বাই সি। দেখো দুইটার কি আনসার মিলছে, এই তো শেষ, একদম ইজি। এরপরে উদাহরণ 7 এই যে এটা উল্টা প্রমাণ, দেখো কি বলছে,
এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি সমান এ ইন্টু এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। মানে উল্টা প্রমাণ করতে বসে। দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এই জিনিসটা প্রমাণ করতে বসে। ঠিক আছে, তাহলে দেখো এইটাতে আমার কি দেওয়া আছে, এইটার প্রমাণ এইভাবে করবে, এটা উল্টা প্রমাণ, মানে উল্টা ভাবে তুমি এবিসি এর ক্রমিক সমানুপাতি প্রমাণ করবা। তাহলে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি, এটা সমান কি দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি, এটা দেওয়া আছে। এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই এ মাইনাস বি প্লাস সি, এটা সমান দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি। তাইলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব ইন্টু এ স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের জেনুইন সূত্র, উৎপাদক বিশ্লেষণ সূত্রটা লিখলাম। নিচে কি আছে, নিচে আছে এ মাইনাস বি প্লাস সি, এই জায়গায় আছে দেখো এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি আছে। জিনিসটা বুঝতে পারছো বলো, এ ইন্টু এ প্লাস বি আছে। তাহলে এইখান থেকে পরে তুমি কি পাইতেছো এ প্লাস বি কাটা, তাহলে উপরে আসতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে এ মাইনাস বি প্লাস সি, এই জায়গায় আছে এ। এবার তুমি ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এটা পাবো। দেখো তুমি এ দিয়ে হচ্ছে স্কোয়ারকে গুণ দাও, বা এই যে ক্রস গুণ করে এটার নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এটা দিয়ে যে এটার নিচের ওয়ানের সাথে গুণ হবে, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে সেরকম থাকবে, নো চেঞ্জ। এটার সাথে এটা গুণ হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি, এরকম হইল। এখন তুমি এখান থেকে দেখো এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো আছে, এই স্কোয়ারটা মাইনাস স্কোয়ার হয়ে আসলো, এই মাইনাস এ বি প্লাস এ বি হয়ে আসলো, এই জায়গায় আমরা এসি পাইলাম, এটা আমাদের আগে থেকেই আছে। তাইলে এখানে স্কোয়ারে কাটা এ বি কাটা, তাহলে এই যে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি পেলাম। বলো কি পেলাম, বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। সো বি স্কোয়ার ইজিক্যাল টু এসি পাইলে এটা দেখি বলতে পারবে এবিসি ক্রমিক সমানুপাতি, অথবা এক দুই লাইন বাড়াইতে পারো। কেমনে, দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু এসি পাইছো, তাহলে তোমার এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হবে, অথবা এ বাই বি সমান বি বাই সি হবে, এরকমই তো। অথবা বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, এটাতে ক্রমিক সমানুপাতি বলে দিতে পারো, অথবা এই যে বি স্কোয়ারে বি ইন্টু বি, এটারে এ ইন্টু সি এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এই বি এর জায়গায় বি আছে, এই সিটা এটা নিচে ভাগ করে নিয়ে আসলাম, সি এখানে ভাগ হয়ে আসবে, এখানে এ আছে, একটা বিরে তো এই জায়গায় লিখছিলাম, আর একটা বিরে এই জায়গায় ভাগ করে নিয়ে আসলাম। ব্যাপারটা বুঝছো? তাহলে দেখো এ বাই, এটারে পরে সুন্দর মতো সাজায় লিখলে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি লিখা যায়, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি মানে কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এটা মানে কি, এটা মানে এবিসি ক্রমিক সমানুপাতি, এবিসি ক্রমিক সমানুপাতি। তো এইভাবে লিখবা, এই লাইন থেকেও লিখতে পারবা আনসার এখানে এসে, অথবা এই লাইন থেকেও এবিসি ক্রমিক সমানুপাতি বলে দিলেই নো প্রবলেম। ঠিক আছে, বাট এতটুকু আসতে পারলে তো ভালো, বুঝা গেছে? ওকে, এরপরে 8 নাম্বার গুলা সমাধান করো। 8 নাম্বার গুলা সমাধান করো, গুলা পরে করব। এই 9 নাম্বার আছে, এই 9 নাম্বারটা করি, 9 নাম্বারটা করি, তারপরে আমরা কালকে 8 নাম্বার এবং বাকি টাইপ শুরু করব। 11 এক দিনে শেষ করা যাবে না, 2টা ক্লাস লাগবে। আমরা 9 শুরু করি, তাই না? এটাই ভালো হবে। 8 পরে করব, 8 ভিন্ন টাইপের সমাধান করো, এটার সাথে এটা মিল আছে, এটা করি। দেখো যখন এইভাবে বলবে এ বাই বি বি বাই সি সি বাই ডি, সবগুলো এইভাবে দেওয়া আছে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা হইলে দেখাও যে এটা সমান এইটা। সো এই টাইপের ম্যাথ কেমনে করা লাগে, এগুলো একই টাইপের, আমি তোমাদের দেখাই। তুমি জাস্ট ধরে নিবা, দড়ি কি বলছি, জাস্ট ধরবা দড়ি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এইগুলা সমান জাস্ট কে ধরে নিবা, আর কিছুই লাগবে না। দড়ি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, এগুলা সমান আমি কে ধরে গেছি। তো কে যদি ধরি তাহলে এখান থেকে কি পাবা, দেখো এই এ বাই বি প্রত্যেকটা সমান তো আমি কে ধরছি, তাহলে এইটা সমানও কে লিখতে পারবা, এটা সমানও কে লিখতে পারবা। এটা সমান যদি কে লিখো, এটাতে কি আসবে দেখো, আর গুণন করলে এই ইজিক্যাল টু বি কে আসবে, এই ইজিক্যাল টু বি কে আসবে। বি বাই সি সমান যখন কে লিখবা, ঠিক আছে, তখন এটা থেকে আসবে বি সমান সি কে। সেম ভাবে সি বাই ডি সমান যখন কে লিখবা, ওইটা থেকে আসবে সি সমান ডি কে। মানে একটা কাজ করবা, দেখো তুমি এরপরে যেটা করতে পারো, সি সমান ডি কে না,
দেখো তুমি সি সমান ডিকে, তাহলে এই জায়গায় যে সি যে এই জায়গায় আছে এই সি সমান ডিকে লিখতে পারবা, আর এখানে কে আছে, তাহলে এখান থেকে পাবা বি সমান ডিকে স্কোয়ার। দেখি বুঝতে পারছো? এখন দেখো বি সমান পাইছো ডিকে স্কোয়ার, তাহলে এই যে এ সমান বি কে ছিল, এই বি এর জায়গায় ডিকে স্কোয়ার বসাইতে পারি না? অবশ্যই পারি। বি এর জায়গায় ডিকে স্কোয়ার বসাই দিবা, ইন্টু কে তো আছে, তাহলে এ সমান পাবা ডিকে কিউব। এই জিনিসগুলা বের করতে পারলেই হয়ে গেছে। কি করবা, এইভাবে তিনটা যখন দেওয়া থাকবে তুমি বা চারটা যেটাই দেওয়া থাকুক, এইগুলা সমান আমি কে ধরবো, মানে প্রত্যেকটা অনুপাতের মান কে, তাহলে এ বাই বি সমান কে হবে, ওইটা থেকে ক্রস গুণন করলে এ সমান বি কে পাবো, বি বাই সি সমান কে হইলে বি সমান সি কে পাবো, সি বাই ডি সমান কে হইলে সি সমান ডি কে পাবো। এখন সি সমান ডি কে ভালো করে বুঝো, তাহলে এই যে এখানে বি সমান যে সি কে আছে, এই সি এর জায়গায় আমি ডি কে বসাইতে পারি না? অবশ্যই পারি। এখান থেকে পাবো বি সমান ডি কে স্কোয়ার। এরপরে বি সমান ডিকে স্কোয়ার যখন পাইছি, এখানে দেখতেছি এ সমান বি কে, তাহলে এই বি সমান ডিকে স্কোয়ার বসাইতে পারবো, বি এর জায়গায় ডিকে স্কোয়ার বসাইছি, এখানে কে আছে, তাহলে এ সমান ডিকে কিউব পাইলাম। বুঝা গেছে? তাহলে এইটা যখন পাইলাম তখনই তো আমার কাম হয়ে গেছে। এইবারে আমি যেটা করব, দেখো এবারে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যাব। আমার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, অতএব লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এর জায়গায় তুমি বসাইতে পারবা ডি কিউব, ডিকে কিউব। দেখো এর জায়গায় অনলি এর জায়গায় ডিকে কিউব বসাইতে পারবা, এটার উপরে আবার কিউব আছে। অনলি বি এর জায়গায় বসাইতে পারবা ডিকে স্কোয়ার, এটার উপরে আবার কিউব আছে। জিনিসটা বুঝো যে বি এর মান ডিকে স্কোয়ার, এর জায়গায় ডি কিউব, সি এর জায়গায় ডিকে বসাইতে পারবা। এই বি এর জায়গায় ডিকে স্কোয়ার বসাইতে পারবা, উপরে কিউব আছে। এই সি এর জায়গায় ডিকে বসাইতে পারবা, এটার উপরে কিউব আছে, যে সি এর মান ডিকে। এতটুকু তো বুঝতে পারছো? তাইলে এই ডিকে কিউব মানে কি, দেখো ডি কিউব, কিউবটা ডি এর উপরে আসলে হবে ডি কিউব, কে এর উপরে আসলে হবে কে টু দি পাওয়ার 3 3 9। এই জায়গায় দেখো ডি কিউব কে স্কোয়ার দিলে 3 2 6 আসবে, কে টু দি পাওয়ার 6। নিচে কি পাবা, ডি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6। এই জায়গায় পাবা ডি কিউব ইন্টু কে কিউব। বলো ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন একটা জিনিস তোমাদের দেখাই, তুমি এই উপর থেকে দেখো ডি কিউব কে টু দি পাওয়ার 6 এটা কমন নিতে পারো। দেখো ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন নিতে পারো, কজ ডি কিউব এই জায়গায় আছে, কে টু দি পাওয়ার 9 এর মধ্যে কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে কমন নাও মানে ভাগ দাও। তাহলে ডি কিউব কে টু দি পাওয়ার 9 রে যদি ডি কিউব কে টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ দাও, কজ আমি ডি কিউব কে টু দি পাওয়ার 6 ভাগ দিছি, তাহলে কমন নাও মানে ভাগ দাও। কারণ ভাগ দিলে এটা কাটা, এটা দিয়ে এটা কাটলে কে কিউব পাবা। দ্যাট মিনস এই উপর থেকে ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন নিলে এই জায়গায় পাবা কে কিউব, আর এখান থেকে তো এই পুরোটা কমন চলে গেছে, এখানে 1। নিচে দেখো এই ডি কিউব কে কিউব কমন নিতে পারবা, তাহলে ডি কিউব কে কিউব যদি কমন নাও, এখানে পাওয়া তুমি কে টু দি পাওয়ার 3, কে টু দি পাওয়ার 6 তো কে কিউব কমন নিছে, তাহলে কে টু দি পাওয়ার 3, আর এই জায়গায় ডি কিউব কে কিউব পুরোটা চলে আসছে 1/7। তাহলে এটা কাটা, ডি কিউব দিয়ে ডি কিউব কাটা, কে কিউব দিয়ে কে টু দি পাওয়ার 6 এ কাটলে আনসার আসবে কে কিউব। আনসার কি আসবে? আনসার আসবে কে কিউব। এতটুকু কি বুঝতে পারছো? বুঝছি। সেম ভাবে রাইট হ্যান্ড সাইড হিসাব করবা। দেখো রাইট হ্যান্ড সাইডে কি বসে, রাইট হ্যান্ড সাইডে বসে বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব, মেবি এটাই বসে, এটাই বসে। তাহলে হিসাব করো, দেখো বি কিউব মানে বি এর মান ডিকে স্কোয়ার, আগের মতো সেম, উপরে কিউব আছে। সি এর মান ডিকে, উপরে কিউব আছে। সি এর মান ডিকে, উপরে কিউব আছে। এই জায়গায় ডি এর মান অনলি ডি, ডি এর মান তো আর কিছু নাই, ডি কিউব ডি যেরকম আছে সেরকম। এখানে পাইলাম ডি কিউব কে টু দি পাওয়ার 6, এই জায়গায় পাবো ডি কিউব কে কিউব, ঠিক আছে। এই জায়গায় দেখো ডি কিউব কে কিউব পাইলাম, এই জায়গায় পাইলাম অনলি ডি কিউব। তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারবা, ডি কিউব কে কিউব কমন নিতে পারবা। বুঝতে পারছো? এই যে ডি কিউব কে কিউব দুই জায়গায় আছে, ডি কিউব কে কিউব কমন নিতে পারবা। তো ডি কিউব কে কিউব যদি এখান থেকে কমন নাও, ডি কিউব তো চলে গেছে, কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব চলে গেলে অনলি কে কিউব থাকবে। আর ডি কিউব কে কিউব এখানে কমন নিয়ে নিছে, কে কিউব প্লাস 1 পাবা। আর নিচ থেকে অনলি ডি কিউব কমন নিতে পারবা, অনলি ডি কিউব, কোস এখানে কে এর কিছু নেই। তাহলে ডি কিউব কমন নিলে এই জায়গায় থাকবে কে কিউব প্লাস ডি কিউব থেকে ডি কিউব কমন নিলে পাবা 1, এটা কাটা, তো ডি কিউবে কাটা আনসার পাবা কে কিউব। বলো আনসার কি পাবা? আনসার পাবা কে কিউব। শেষ। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলছে, দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, দ্যাট শুড বি আনসার। শেষ। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। বুঝতে পারছো? বলো।
একদম ইজি। কে বইতে গেলাম, হ্যাঁ বই নিয়ে আসি নীলক্ষেত থেকে, জাস্ট আবার বই নিয়ে। ওকে, এবার আমার ভিডিওটা আপলোড দিতে হইতো। ওকে, আইসে দিয়ে দেবো। বেশি ক্লাসের কথা তো না, ক্লাস তো এই যে মনে করো 20 মিনিট। আইসে দিয়ে দিতে পারবো। আচ্ছা, তুমি 7টায় কিন্তু আপলোড হইতেই হবে। বই নিয়ে আসো, অন্য কোথাও না। ওকে, এরপরে দেখো সেম এইটা। সো আগেরটাই না, এটার খ নাম্বার বসে, আগেরটা তো প্রণ হইলো, এখন বসে এইটার সমান এইটা দেখাইতে, বুঝছো? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট। কি বলছে বলো, এই ম্যাথটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। প্রচুর মানে প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছে দেখো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। সো ওইটা থেকে হিসাব নিকাশ করে দেখো আমরা ক থেকে পাইছিলাম, কতে পাইছিলাম এ সমান ডিকে কিউব, বি সমান ডিকে স্কোয়ার, সি সমান ডিকে। এটা আমরা আগেরটা থেকে পাইছিলাম। সো এটা থেকেও সেম ভাবে বের করতে পারবা। কে ধরে দেখো, এই লাইনটা বের করতে পারবা। এখানে যেমনে বের করছিলাম, এই যে এই হিসাব নিকাশ করে বের করছিলাম না, এ সমান ডিকে কি, বি সমান ডিকে স্কোয়ার, সি সমান ডিকে, যেইভাবে দেওয়া থাকলে এইভাবে বের করতে পারবা। সো এটা তুমি ফার্স্টে বের করবা। বের করার পরে লেফট হ্যান্ড সাইডে এটা, রাইট হ্যান্ড সাইডে এটা। প্রথমে লেফট হ্যান্ড সাইডে যাও, বলো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরে দেওয়া আছে এই জায়গায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখন দেখো এ স্কোয়ার, এর জায়গায় তুমি যেটা লিখতে পারো, এর জায়গায় লিখতে পারবা ডিকে কিউব, উপরে স্কোয়ার আছে। বি এর জায়গায় লিখতে পারবা ডিকে স্কোয়ার, উপরে কিউব আছে। সি এর জায়গায় লিখতে পারবা ডিকে, লিখলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, সরি উপরে স্কোয়ার আছে, আমি কিউব দিয়ে দিছি এই জায়গায়, এটা স্কোয়ার হবে। তাহলে এটা লেখা শেষ হইলো। এই জায়গায় দেখো কি লিখতে পারবা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই বি এর জায়গায় লিখতে পারবা ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার, কারণ বি এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও। সি এর জায়গায় লিখতে পারবা ডিকে, লিখলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও। ডি এর জায়গায় অনলি ডি আছে, নাথিং এলস। দেখো এখান থেকে কি পাই আমরা, এখান থেকে এই জায়গায় দেখো পাবো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, স্কোয়ার দিয়ে গুণ দিলে। তো আমরা ফার্স্ট প্যাকেটে চলে আসি, সেকেন্ড প্যাকেটের কাজ আর নাই আই থিঙ্ক। এরপরে এটা থেকে পাবা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা থেকে পাবা ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে কি পাবা দেখো, ডি স্কোয়ার কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4, এখান থেকে পাবা ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে শুধু ডি স্কোয়ার। এটা তো বুঝছো, এগুলা সাধারণ হিসাব নিকাশ, সেগুলো যদি না বুঝো ভাই কিছুই নাই। এখন দেখো, না বুঝলে আবার দেখো, এই সবগুলা থেকে তুমি কি কমন নিতে পারবা বলো, এই সবগুলা থেকে কি কমন নিতে পারবা? দেখো ডি স্কোয়ার আছে, আর কে এর মধ্যে সবচেয়ে নিম্নে আছে কে স্কোয়ার, দ্যাট মিনস ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নিতে পারবা। যদি নেও তাহলে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে তুমি এই জায়গায় থাকবে তোমার অনলি কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার তো কমন নিয়ে নিছো। কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার গেলে কে টু দি পাওয়ার 4, এই জায়গায় থাকবে অনলি কে স্কোয়ার, আর এই জায়গায় কিছুই থাকবে না, অনলি 1 থাকবে। এবং এই যে লাইন আছে, এই লাইন থেকে তুমি কি কমন নিতে পারবা, দেখো শুধু ডি স্কোয়ার কমন নিতে পারবা। কমন নিলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার, আর এখানে +1। এখন দেখো একটা জিনিস, এই পুরোটা তো গুণ আকারে, বাগের টাগের কিছু নেই, দ্যাট মিনস দুইটা গুণ হবে, এই দুইটা লাইন গুণ হবে। তাহলে ডি স্কোয়ারের সাথে এটা যখন গুণ হবে, দেখো ডি স্কোয়ারে ডি টু দি পাওয়ার 4 হবে, আর এখানে আছে কে স্কোয়ার। আর বাকি দেখো এই যে এইটা এবং এইটা আছে, তোমার যদি এরকম থাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তখন কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার হয় না, গুণ আকারে। তো এখানেও সেম কাহিনী হবে, দেখো এইটা ইন্টু এইটা আছে, তখন এটা হবে এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা দুইটা আছে না, দুইটা গুণ দিয়ে স্কোয়ার হয়ে যাবে, শেষ। তাহলে এটাই আসলো আমার লেফট হ্যান্ড সাইডের মান, এটাই আসছে লেফট হ্যান্ড সাইডের মান। সেম ভাবে রাইট হ্যান্ড সাইড হিসাব করবা। রাইট হ্যান্ড সাইড যদি হিসাব করি, দেখি আমি এই জায়গায় হিসাব করতে পারি কিনা। রাইট হ্যান্ড সাইডের মান কি দিছে বলো, আমার রাইট হ্যান্ড সাইডের মান বলে দিছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এর জায়গায় তুমি লিখতে পারবা ডিকে কিউব, বলো এর মান কি ডিকে কিউব না, অবভিয়াসলি। বি এর জায়গায় লিখতে পারবা ডিকে স্কোয়ার, ঠিক আছে, এই বি এর জায়গায় লিখতে পারবা ডিকে স্কোয়ার। সি এর জায়গায় লিখতে পারবা ডিকে, সি এর জায়গায় লিখতে পারবা ডিকে, ডি এর জায়গায় ডি আছে। আমি কি কোনো ভুল করছি না, জাস্ট এ বি সি এগুলার মান বসাইছি। এখন দেখো এই এ বি গুণাকারে ছিল, এই দুইটা গুণাকারে আছে, গুণাকারে থাকলে গুণ হবে, ডি এ হবে ডি স্কোয়ার, কে কিউ আর কে স্কোয়ারে গুণ দিলে হবে কে টু দি পাওয়ার 5। এই জায়গায় দেখো ডি এ গুণ দিলে হবে ডি স্কোয়ার, ঠিক আছে।
কে দিয়ে কে স্কোয়ারকে গুণ দিলে হবে কে কিউব। এই জায়গায় কি হবে, এটাতে মেবি এটার উপরে স্কোয়ার ছিল, মেবি ভুল লিখছে, এটা স্কোয়ার ছিল আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ এটা স্কোয়ার ছিল, এবি প্লাস বিসি প্লাস সিডি স্কোয়ার। দেখো এই জায়গায় স্কোয়ার ছিল, আমার টাইপিস্ট বহুত মিস্টেক করে আছে, টাইপিস্টকে ধরতে হবে। দেখো এইটা, আর এই জায়গায় কি আছে, ডি স্কোয়ার কে এর জায়গায় কে আছে, এবং এই পুরোটার উপরে কিন্তু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে। আমার এটা প্রশ্নই ছিল, আমার এখানে টাইপিস্ট ভুল করে দেয় নাই, স্কোয়ার আছে। তাহলে এখন যেটা এই ভেতরের যে জিনিসগুলো আছে এগুলো থেকে কি কমন নিতে পারবা, দেখো পুরোটার উপরে স্কোয়ার আছে, ভেতরের যে জিনিস আছে এখান থেকে তুমি কমন নিতে পারবা। দেখো ডি স্কোয়ার কে, এই ডি স্কোয়ার কে সবগুলোতে আছে, এটা কমন নিলাম। ডি স্কোয়ার কে কমন নিলে এই জায়গায় থাকবে শুধুমাত্র কে টু দি পাওয়ার 4। ডি স্কোয়ার শেষ, কে কিউব থেকে কে কমন গেলে থাকবে কে স্কোয়ার, আর এই জায়গায় ডি স্কোয়ার কে পুরো চলে আসছে 1 থাকছে। এখন এই পুরোটার উপর দেখো, এই ডি সহ পুরোটার উপর স্কোয়ার, এই ডি সহ পুরোটার উপর আমি স্কোয়ার দিব। ব্যাপারটা বুঝছো, কমন তো নিছি এইগুলা থেকে, বাট এই পুরোটার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিতে হবে। এটা মিস্টেক করে না, শুধু এটার উপর স্কোয়ার দিছো, এটার উপর স্কোয়ার দিছো না, তখন কিন্তু আনসার ভুল চলে আসবে। এখন এই স্কোয়ার যখন এটার উপরে আসবে তখন এটা হয়ে যাবে ডি স্কোয়ার হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে কে স্কোয়ার। ভালো মতো বুঝো, ডি স্কোয়ার কে এর উপরে স্কোয়ার আসলে এটা তো এরকম হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এরকমই তো হয়ে যাবে। হয়ে গেছে। আর এটার উপরে যখন স্কোয়ার আসবে তখন কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, এটার উপর স্কোয়ার আসলো, তাহলে এটা মান আসলো আমার। তো এই যে এই মানটা আর এই মানটা, দুইটা মান দেখতে সেম কিনা বলো, এই মান সেম না? যদি সেম হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটা শেষ। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হইলে দেখাইতে বলছে এটা। দেখো এটা উদাহরণ 4, সেম ভাবে করবা। তুমি কি করবা, এই যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি না হইয়া এইভাবে যেটাই আছে তখন এ বাই বি সমান সি বাই ডি। দেখো ক্রমিক সমানুপাতি না হইলে এইভাবে লেখা এটা সমান কে ধরে ফেলবা, প্রত্যেকটা অনুপাতকে এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরবা। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাইতেছো, এ সমান বি কে, এটা পাইতেছো। আর সি বাই ডি সমান কে যখন লিখবো এখান থেকে পাবা সি সমান ডি কে। এখন তোমার যেটা করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি, এটা দেখাইতে বলছে। উদাহরণ 4 আমি তো সবগুলাই করে দিয়ে দিতেছি, দেখতেছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখা যাক, দেখো এবার এটার লেফট হ্যান্ড সাইড কি, এইটার লেফট হ্যান্ড সাইড হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জায়গায় লিখতে পারবা বি কে, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও। বি এর জায়গায় কি লিখতে পারবা, এ সমান বি কে, এইভাবেই থাক। দেখো তাইলে বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, এর জায়গায় বি কে, উপরে স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার আছে, এটা যেরকম আছে সেরকম থাক। তো এখানে পাইলা বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে পাইলা বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইজি মেথ গুলা করে দিতেছি, এটা সরম লাগতেছে। দেখো এখানে বি স্কোয়ার কমন নিলে পাবা কে স্কোয়ার প্লাস 1, এই জায়গায় বি স্কোয়ার কমন নিলে পাবা কে স্কোয়ার মাইনাস 1। এটা কাটা, আনসার হইতেছে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইড হইতেছে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। তাহলে এ কত ভাই, এ হইতেছে বি কে আর সি হইতেছে ডি কে। ভালো মতো বুঝো, এ হইতেছে বি কে, সি হইতেছে ডি কে। তাহলে সি এর জায়গায় ডি কে বসাও, বি হইতেছে বি, ডি এর জায়গায় ডি, নো প্রবলেম। এখানে এর জায়গায় বি কে এবং সি এর জায়গায় ডি কে বসাইতে পারবা, পরে মাইনাস বিডি আছে। এই জায়গায় দেখো উপরে পাইতেছো বিডি কে স্কোয়ার প্লাস বিডি, এই জায়গায় পাইতেছো বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। ব্যাপারটা বুঝছো যে কে 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 স্কোয়ার বি বিডি। উপরে দেখো বিডি কমন নেওয়া যায়, দিলে কে স্কোয়ার প্লাস 1, নিচে বিডি কমন নেওয়া যায়, পাইতেছি কে স্কোয়ার মাইনাস 1। এটা কাটা, আনসার এইটাই, একদম ইজি না? কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1, এই তো শেষ, দুইটা মিলে গেছে, একদম ইজি না? তো এইগুলা পারবা। উদাহরণ 8 এটা এই টাইপের না। তো এই বাকিগুলো দেখো উদাহরণ 6, এগুলো অনেক বেশি যোজন বিয়োজন, এটা ডিফারেন্ট টাইপ গুলা। লেকচার 2 আমরা নেক্সট ক্লাসে করবো, তাড়াতাড়ি দিয়ে দিব, নো প্রবলেম। সো এটা ছিল আমাদের লেকচার 1। সো সবাইকে থ্যাংক ইউ।
লেকচার 2 এইভাবে দিব। আর কোনো কিছু না বুঝলে কমেন্টে আমাকে জানায়, যেহেতু রেকর্ড দিছি তোমাদের এক্সামের জন্য, কমেন্টে জানায় কোনো কিছু না বুঝলে।